আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমরা তোমাদের ম্যারাথন ক্লাসগুলো দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। সেই ধারাবাহিকতায় আমরা আজকে একটা সুন্দর ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের যেই চরিত্রগুলো আছে সেগুলো আমরা বিশ্লেষণ করব, পাশাপাশি এখান থেকে যে টপিকগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে সেই টপিকগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় ভাইরা, একটু দ্রুত আমার সাথে যুক্ত হবা, আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা, কে কোথা থেকে যুক্ত হয়েছ একটু দ্রুত কমেন্ট করে জানাবা এবং ক্লাসটা শেয়ার দিবা। ক্লাসটা শেয়ার দিবা। আজকের ক্লাসে যে পিডিএফগুলো আছে তোমাকে আমি স্লাইডগুলো আছে সবগুলো দিয়ে দেবো তোমাকে ইনশাল্লাহ। সবগুলো পিডিএফ তোমাকে দিয়ে দিব। জাস্ট একটা শেয়ার দিয়ে পেজ একটা মেসেজ দিবা যে ভাইয়া শেয়ার দিয়েছি, আমাকে পিডিএফটা দিন, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, একটু দ্রুত আসো, আমার সাথে কানেক্ট হও, আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করে দিব। এই তো অনেক ভাইরা চলে আসছো, ধন্যবাদ ভাইরা। একটু জাস্ট ক্লাসটা শেয়ার দিবা। ক্লাসটা শেয়ার দিয়ে জাস্ট পেজে একটা মেসেজ দিবা যে ভাইয়া শেয়ার দিয়েছি, পিডিএফটা আমাদেরকে দিন, আমরা পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব, অবশ্যই দিয়ে দেবো ভাইয়া ইনশাল্লাহ। যারা ইতিপূর্বে যারা শেয়ার আগে ক্লাসগুলো শেয়ার দিয়েছো তাদেরকে আমরা পিডিএফগুলো দিয়ে দিই সুন্দর মতো, একেবারে স্লাইড সহকারে। তুমি দেখো, তোমরা দেখবা প্রত্যেকটা স্পষ্ট করে, মানে একবারে সুন্দর করে ব্যাখ্যা সহকারে যে স্লাইডগুলো আছে একবার সুন্দর করে দেওয়া আছে, সবগুলো তোমাকে দিব। জাস্ট একটা শেয়ার দিবা। হ্যাঁ, একটা শেয়ার দিয়ে জাস্ট পেজে একটা কি করবা, অ্যাক্সেস দিবা, যা ভাইয়া শেয়ার দিয়েছে এই অ্যাক্সেস দিলাম, আপনি একটা পিডিএফটা আমাকে দিন। ঠিক আছে, একেবারে শেষ মুহূর্তে যাতে প্রস্তুতিটা সুন্দর হয়। হ্যাঁ, যাতে প্রস্তুতিটা সুন্দর হয়, গুছানো হয়, সেই জন্য তোমাদের সুন্দর মতো সাজিয়ে দিচ্ছি, গুছিয়ে দিচ্ছি। এই যে টপিকগুলো সিরাজউদ্দৌলা থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, তোমার সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। ওকে ভাইরা, ওকে এই তো চলে আসছো, অনেকে চলে আসছো। ওকে, ওকে ঠিক আছে ভাইরা, যারা যারা আসছো তাদের তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি ক্লাস শুরু করি ভাইরা। হ্যাঁ, যারা যারা আসছো অসংখ্য ধন্যবাদ। ক্লাস শুরু করে দিচ্ছি আমি। আমার যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আবার সিরাজউদ্দৌলা যে নাটকটা সেটা তোমাকে আলোচনা করাবো। আজকে যে টপিকগুলোর সাথে তোমাদের সাথে পরিচয় করে দিব, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার সিরাজউদ্দৌলা নাটকের যেই চরিত্রগুলো আছে একবারে ধরে ধরে তোমাদের সাথে একবার বাস্তব চিত্র সহকারে তোমাদের দেখানোর চেষ্টা করব, যাতে করে ভর্তি পরীক্ষায় তুমি ভিজুয়ালাইজ করতে পারো যে এই চরিত্র মানে হচ্ছে এটা। তোমাকে একবারে খাপ খাওয়াই দেবো যাতে তোমার ভুলটা না হয় আর ভুলে যেতে না যাও। ঠিক আছে, ওকে ভাই, ওকে ওকে ঠিক আছে। যারা শেয়ার দিয়ে তোমাকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট একটা পেজে মেসেজ দিবা যে শেয়ার দিয়েছে। ঠিক আছে, ওকে ভাইরা। এখানে আমি এক ক্লাসে প্রবেশ করছি ভাই। দেখো, আমি ক্লাসে প্রবেশ করার আগে তোমাকে আমি এক পরিচয় করে দিচ্ছি যে সিরাজউদ্দৌলা যে নাটকটা ছিল, এই নাটকের মধ্যে সিরাজের অর্থাৎ সিরাজউদ্দৌলার পক্ষে বিপক্ষে যেই ব্যক্তিগুলো ছিল সেগুলোর সাথে তোমাকে আমি একটু পরিচয় করে, পক্ষে বিপক্ষে এগুলো আমার জানা দরকার। কারণ কে পক্ষে ছিল কে বিপক্ষে ছিল এটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানো? তোমার ভর্তি পরীক্ষায় অ্যান্সার করতে অর্থাৎ কোশ্চেনের অ্যান্সার করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই যে চিত্রটা। সেটা কি? সেটা হচ্ছে যে এটা কি দেখো, এটা তো সিরাজের পক্ষে অর্থাৎ সিরাজের লোক, এগুলো সব সিরাজের লোক। আর এই পাশে যেগুলো সেগুলো হচ্ছে আমার বিপক্ষ, রেড করার আছে, এগুলো হচ্ছে আমার বিপক্ষের লোক। ঠিক আছে ভাইরা, এই তো অনেক ভাইয়া শেয়ার দিয়েছ। যারা শেয়ার দিচ্ছ তারা তোমাদের মন থেকে দোয়া রইলো, মন থেকে দোয়া রইলো যারা শেয়ার দিয়েছ। ওকে, তাহলে দেখো এই সিরাজউদ্দৌলার পক্ষে চরিত্র সমূহগুলো দেখে কি কি আছে ভাইয়া। প্রথমত তার নানা আলীবর্দী খাঁ, আমিনা বেগম তার মা, রাইসুজ্জোহেলা গুপ্তচর, উসফুন্নেসা তার স্ত্রী, মোহনলাল আর হচ্ছে কি মিন মর্দান। এই চরিত্রগুলো হচ্ছে বা এই ব্যক্তিগুলো হচ্ছে সিরাজের পক্ষে। অর্থাৎ সিরাজউদ্দৌলা যে নাটকটা আছে এই নাটকের পক্ষ বিপক্ষ যদি আমি আলোচনা করি, তাহলে এই সিরাজউদ্দৌলার পক্ষে গুলো কে কে ছিল? আলীবর্দী খাঁ, আমেনা বেগম, রাইসুজ্জোহেলা, লুৎফুন্নেসা, মোহনলাল, মীর মর্দান। আর যদি বিপক্ষের কথা বলি, বিপক্ষের চরিত্রগুলো হচ্ছে আমার এইগুলো। তুমি আশা করি দেখতে পাচ্ছ, সবগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, বা ক্লিয়ার দেখা যাচ্ছে। এই তো, তাহলে আমি ভাইয়া একটু ক্লিয়ার করে একটু সতর্ক হও। কারণ হচ্ছে এই ইউনিটের পরীক্ষা, এই ইউনিটের পরীক্ষাটা একটু ডিফারেন্স হয়েছে, একটু ডিপ কোশ্চেন করছে। ডিপ কোশ্চেন বলবো না, প্যাটার্নটা চেঞ্জ করে অন্য প্যাটার্নের পরীক্ষা, মানে কোশ্চেন
তেমন ডিপ না। তুমি যদি গল্পগুলো ভালো মতো পড়ে আসতে পারতা বা গল্পগুলো সম্পর্কে তোমার আইডিয়া থাকতো, আমরা আগে পড়ছি যে অনুপমের বয়স কত, হ্যাঁ এরকম পড়ছি, তাত্ত্বিক জ্ঞান রাখছি যে বয়স কত, এগুলোতে পরীক্ষা প্রশ্ন আসবে। কিন্তু চৌবিতে এই টাইপের প্রশ্ন এখন বাদ দিয়ে জাস্ট অনুধাবনমূলক প্রশ্নগুলো করার চেষ্টা করছে। কিরকম, জাস্ট এই গল্প থেকে তুমি কি শিখছো বা এই গল্পের সাথে কোনটা মিলে না এগুলো দিছে। এখন এগুলো যায় না যে তোমার হচ্ছে অনুপম স্টেশনের সামনে কি রেখে চলে গেল, এগুলো পরীক্ষা আসে না। অথবা বলে না বিলাসীর বয়স কত, অথবা বলে না কৃষক কতদিন এখানে দাঁড়িয়েছিল, এগুলো বলে না। এখন বলে তাত্ত্বিক অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো আছে, অর্থাৎ তুমি গল্প থেকে কি শিখছো, গল্প থেকে তুমি শিখতে পারছো কি, জানতে পারছো, এবং গল্প থেকে পরবর্তী শিক্ষাটা কি হবে, এই জিনিসগুলো পরীক্ষা এখানে আসছে। আমাদের এই নোট শিখাই দিয়ে গেছে, যে পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে হবে, প্রিয় ভাইরা কিভাবে হবে সেগুলো আমার দেখা দিয়ে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি একটু দেখো, তোমাকে ঠিক এবারেই পড়তে হবে। আমি আবার বলে দিচ্ছি, তোমাকে এই ইউনিটের পরীক্ষার মধ্যে শিখাই দিছে যে তুমি কিভাবে অ্যান্সারগুলো করবা। হয়তো তুমি তো অলরেডি পড়ে আসছো না ভাই, আমার কথা বোঝো। তুমি অলরেডি অনুপমের বয়স কত এইভাবে সুন্দর মতো এমসিকিউ সলভ করছো, বিস্তারিত ভালো মতো পড়ছো। এখন যেহেতু এই টাইপের প্রশ্ন করছে, তার মানে কি তুমি কি খাবে যাবা না? তোমার অলরেডি পড়া আছে। যদি এই টাইপে ঘুরে অন্য টাইপে প্রশ্ন করে, জাস্ট তুই কি করবা, কোশ্চেনগুলো যদি ডিপ করে, তাহলে তুমি কি করবা, তোমার যেই গদ্য পদ্যগুলো আছে এগুলো সুন্দর মতো একটু বোঝার চেষ্টা করবা যে আসলে এটা দ্বারা কি বুঝাইছে, এই চরিত্রগুলোর সাথে সম্পর্কটা কি, আসলে এই চরিত্রটা এই গল্পের মধ্যে ভূমিকাটা কি, এইগুলো একটু ভালো মতো পড়বা ভাইয়া। হ্যাঁ, এগুলো একটু ভালো মতো দেখবা, এই গল্পের মধ্যে ভূমিকাটা কি আছে এগুলো দেখবা, ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, তাহলে দেখো, তাহলে আমি তোমাকে দেখাইতে পারছি, তোমাদের বোঝাতে পারছি। তাহলে আমি দেখো, আমরা এর পাশে আসি বিপক্ষের যে যুক্তিগুলো আছে সেগুলো যদি আমরা আলোচনা করি, সেগুলো হচ্ছে কি, গসিদি বেগম, ওয়ালি খান, ক্লেটন, মিরন, মির্জাফর, রায়দুল্লভ, তারপর হচ্ছে কি রাজবল্লভ, জগৎ শেঠ, মানিক চাঁদ, হলওয়েল, মোহাম্মদ ইবেক, উমিচাঁদ আর ক্লাইভ। এই যে ব্যক্তিগুলো হচ্ছে সিরাজের বিপক্ষে। দেখতে পাচ্ছ, পক্ষের চেয়ে বিপক্ষে অনেক বেশি, দেখো শত্রু বেশি, বন্ধুর চেয়ে শত্রু অনেক বেশি। দেখতে পাচ্ছ, দেখো বাস্তব প্রমাণ দেখা যাচ্ছে। পক্ষে লোক আছে এগুলো খুব সামান্য লোক। দেখো, একটা সেনাপতি হওয়া বা একটা নবাব হওয়া, একটা জায়গার একটা প্রদেশের নবাব হওয়া সত্ত্বেও তার পক্ষে লোকগুলো ছিল মাত্র এই কজন, আর বিপক্ষের লোক অভাব নেই। চিন্তা করছো তো? মানুষ যত আবার উপরে উঠবে তত তার হেটার্স বাড়বে। ঠিক এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি। ওকে ভাইয়া, এই যে পাইলাম আমি। ওকে, তাহলে আমার শেষ। তাহলে পক্ষ বিপক্ষ এটা আমার ক্লিয়ার, পক্ষ বিপক্ষ না ক্লিয়ার। পরবর্তী আসি ভাই, দেখো এই যে এটা হচ্ছে আমার আলেবর্দিকা। আমি আবার বলে দিচ্ছি, আজকে স্লাইডের মধ্যে যে চিত্রগুলো প্রদর্শন করা হবে, যেগুলো দেখান তোমাদেরকে হবে, এগুলো কেউ সিরিয়াস ভাবে নেবে না। আমি আবার বলে দিচ্ছি যে স্লাইডগুলো, যে ছবিগুলো তোমাদের জাস্ট চিত্র সহকারে মনে রাখার জন্য, হ্যাঁ মনে রাখার জন্য আমি তোমাকে দিচ্ছি। তুমি কখনোই বা কোনোভাবে এগুলো সিরিয়াস ভাবে নিবা না। তোমাদের যদি কষ্ট লাগে, আমি আবার বলে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সেই চিত্রগুলো যে তোমাদের বুঝাবো, এই ছবিগুলো দিচ্ছি, এগুলো যে আলিবর্দি এরকম না, এটা যে আলিবর্দি এরকম না, এটা হচ্ছে তোমার হচ্ছে বিএনপি তোমার যে কি হবে একজন আর কি, হ্যাঁ ওনার না ছবিটা পাইছি। আমি চেষ্টা করছি, মিলানোর চেষ্টা করছি আর কি। আলিবর্দি খা কেউ সিরিয়াস ভাবে নেবা না, কেউ সিরিয়াস ভাবে নেবা না। তোমাদেরকে আচ্ছা আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারো যদি অনুভূতিতে আঘাত লাগে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আরো সবার সামনে অনেকগুলো ছবি আছে, সেগুলো তোমাদের দেখাবো। কেউ তোমার হচ্ছে ব্যক্তিগতভাবে নিবা না, ঠিক আছে? কেউ ব্যক্তিগতভাবে নিবা না ভাইয়া। ওকে, তাহলে আমি হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার আলিবর্দি খা, এখন আমি আলিবর্দি খানের মধ্যে আসি। হ্যাঁ, আলিবর্দি খানের মধ্যে আসবো, তোমাদের সুন্দর মতো দেখানোর চেষ্টা করবো। আলিবর্দি খান দেখো, বাংলা বিহার উড়িষ্যার নবাব। উনি হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার নবাব। ওকে ভাইয়া, বাংলা বিহার উড়িষ্যার নবাব। এরপরে আমি আসবো। ওকে ভাইয়া। ওকে, তাহলে এই যে আলিবর্দি খা উনি হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার নবাব। অর্থাৎ কার নবাব দেখো, প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। তাহলে আমি পাইলাম, তাহলে আমি স্লাইডের মধ্যে যেগুলো পাইলাম, উনি হচ্ছে কি প্রকৃত নাম হচ্ছে ওনার মির্জা মোহাম্মদ আলী, ওনার হচ্ছে প্রকৃত নাম। এবং 1740 থেকে 1756 সাল পর্যন্ত বাংলা নবাব ছিলেন কে? আলিবর্দি খা। অর্থাৎ 16 বছর। অর্থাৎ কত বছর? হ্যাঁ 16 বছর। মাত্র 16 বছর উনি কি ছিলেন? বাংলা, বিহার আর উড়িষ্যা, এই তিনটা প্রদেশ, বাংলা বিহার আর হচ্ছে কি উড়িষ্যা, উড়িষ্যা, এই তিনটা প্রদেশে কি ছিল? উনি নবাব ছিলেন। তবে মাত্র 16 বছর উনি কি ছিলেন? বাংলা বিহার উড়িষ্যা নবাব ছিলেন। পরে দেখো, উনি হচ্ছে সিরাজউদ্দৌলার নানা। উনি কি ভাইয়া? উনি হচ্ছে সিরাজউদ্দৌলার নানা। তার মানে ওনার মেয়ে
হ্যাঁ তাহলে দেখো, তাহলে আমি এটা পাইছি ভাই, এটা ক্লিয়ার। তাহলে সিরাজউদ্দৌলার নানাকে আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। মির্জা মোহাম্মদ আলী, হ্যাঁ মির্জা মোহাম্মদ আলী। এরপর একটু আসি, এরপর দেখো উনি 1740 থেকে 1756 সাল পর্যন্ত বাংলার, বিহার, উড়িষ্যা নবাব ছিলেন এবং উনি হচ্ছে সিরাজউদ্দৌলার নানা। সিরাজউদ্দৌলার নানা মানে ওনার মেয়ের মানে ওনার নাতি আর কি। সিরাজউদ্দৌলা হচ্ছে ওনার নাতি। ওকে, তাহলে আমি পেয়ে যাচ্ছি, এটা পেয়ে গেছি। পরবর্তী আসি, একটু আমি পরবর্তী স্লাইডে আসি। ওকে ভাইরা খেয়াল করো, এটা হচ্ছে আমার কি আমেনা বেগম। আমেনা বেগম কে? আমেনা বেগমকে সেটা তোমাদের দেখায়। প্রিয় ভাইরা দেখো, আমেনা বেগমকে একবার চরিত্রগুলো তোমাদের সুন্দর ধরে ধরে শিখাবো। চরিত্রগুলো তোমাদের সাথে মানে ক্যাচ করতে পারো, মিলাইতে পারো, তুমি তোমার বাস্তবের সাথে মিলাইতে পারো, সেই জন্য তোমাদের এগুলো দিছি আর কি। হ্যাঁ, তবে দেখো এই যে আমেনা বেগম আমার কি, এটা হচ্ছে আমার আমেনা। হ্যাঁ আমেনা বেগম দেখতে পাচ্ছ, আমেনা বেগম বর্তমান ছবি করে না, ছবি আমরা পাই না। সে সব সময় সেলাই মেশিন, তার দেখবা তার সাথে যে সেলাই মেশিন, হ্যাঁ সেলাই মেশিনটা খুব যায় বলতে মানে ওনার সাথে সেলাই মেশিনটা ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, তাহলে এই যে সেলাই মেশিন ব্যক্তিটা আমেনা বেগম, এই আমেনা বেগম নবাব আলীবর্দী খাঁর কনিষ্ঠা কন্যা। কনিষ্ঠা মানে কি? কনিষ্ঠা মানে ছোট কন্যা। কি ভাইয়া? ছোট কন্যা। অর্থাৎ নবাব আলীবর্দী খাঁর 3 কন্যার মধ্যে সবচেয়ে ছোট কন্যা হচ্ছে এই আমেনা বেগম। তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আমেনা বেগম। ঠিক আছে, আমেনা বেগম। ওকে, এটা হচ্ছে আমার আমেনা বেগম। এরপর আমি আসবো আমেনা বেগম পাইছি। তারপর দেখো তার পিতা, তার 3 সন্তান। এই তো একদম বলছো, বিষাদ বিমূর বলছো, শান্তিতে ইসলাম বলছো, শাবানা পাকি, হ্যাঁ শাবানা আপা, এটা শাবানা আপা। হ্যাঁ ওকে, তার 3 সন্তান, একটা হচ্ছে সিরাজউদ্দৌলা। ওকে, তাহলে আমি একটু মার্ক করে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, তার 3টা সন্তান, মানে এই যে আমেনা, বুঝছো, ওনার বাংলা সিনেমা অনেক সন্তান আছে, বুঝছো, ওনার বাংলা সিনেমার মধ্যে অনেক সন্তান আছে। তার মধ্যে তার 3 সন্তান হচ্ছে মেন, একটা হচ্ছে কে, একটা হচ্ছে আমার সিরাজউদ্দৌলা, যিনি হচ্ছেন পরবর্তী বাংলার নবাব, এবং আরেকটা হচ্ছে কি একরামউদ্দৌলা, আর জনের নাম হচ্ছে মির্জা হামদি আর কি, মির্জা হামদি। ওকে, তাহলে কি, হ্যাঁ পরে হচ্ছে কি নাটকের মমতাময়ী চরিত্র হচ্ছে কি সেটা দেখবা তুমি বাংলা সিনেমার মধ্যে সব যত উনি হচ্ছে মা চরিত্রের মধ্যে অভিনয় করছে, মমতাময়ী মা, বুঝতে পারছো? নায়ক জসিম এর সাথে খুব ভালো যায় আর কি। হ্যাঁ, নায়ক জসিম ভাইকে মিস করতেছি আর কি, নায়ক জসিম ভাই। ওকে, তাহলে দেখো এই আমেনা বেগম হচ্ছে গল্পের অর্থাৎ নাটকের মমতাময়ী চরিত্র কে? সে হচ্ছে আমেনা বেগম। মমতাময়ী চরিত্র কে ভাইয়া? সে হচ্ছে আমার আমেনা বেগম। এবং নবাব আলীবর্দী খাঁর কনিষ্ঠা কন্যা, তার 3 সন্তান, একটা হচ্ছে মির্জা সিরাজউদ্দৌলা, একরামউদ্দৌলা, আর মির্জা হামদি। এটা হচ্ছে আমার হরিগত। ওকে, ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। এর পরবর্তীটা আমি আসি ভাই, ভাই দেখো খেয়াল করো। এখন আসি কি, কোন চরিত্র নবাব আলীবর্দী খাঁর কনিষ্ঠা কন্যা ছিলেন? একেবারে বেসিক কোশ্চেন করা হয়েছে এটা, একেবারে বেসিক, মানে কোন, অর্থাৎ নাটকের মধ্যে খেয়াল করো, নাটকের মধ্যে, হ্যাঁ নাটকে কোন চরিত্র নবাব আলীবর্দী খাঁ, অর্থাৎ নবাব আলীবর্দী খাঁ যিনি 16 বছর বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন, এই তোমার হচ্ছে আলীবর্দী খাঁ কনিষ্ঠা কন্যা ছিলেন কে? কনিষ্ঠা কন্যার নাম কি ছিল? এটা কি লুৎফুন্নেসা কে ভাই? লুৎফুন্নেসা হচ্ছে সিরাজের স্ত্রী। হ্যাঁ, সিরাজের স্ত্রী ছিল। হ্যাঁ, বলে কি আমেনা বেগম, মির্জা হামদি নাকি শওকত জং, কে ছিল? একটু বলো দেখি ভাইরা। হ্যাঁ দ্রুত সবাই, হ্যাঁ লং টাইম একটু ক্লাসটা নিব তোমাদের সাথে, একটু দ্রুত বলবা। হ্যাঁ, আলাইসা বিনতে বলছো, তোমার নিসরাত বলছো। হ্যাঁ ওকে, এখন তোমার একটু গেস করো তো লুৎফুন্নেসা কে হইতে পারে? হ্যাঁ, লুৎফুন্নেসা কে হইতে পারে? একটু গেস করো তো দেখি। হ্যাঁ, অথবা সিরাজ কে হইতে পারে? সিরাজ কে হবে? ওকে, এখন আমি দেখো ভাই, খেয়াল করো প্রিয় ভাইরা, একটু খেয়াল করো। এখানে আমি পাইছি কি কোন চরিত্রটা? উত্তর কে বলছো? উত্তর বলছো সামিরা বলছো আমেনা বেগম। উত্তর কি? তাহলে সিরাজের কনিষ্ঠা কন্যা কে ভাইয়া? ডিরেক্টটাকে আমি দেখছি, সিরাজের কনিষ্ঠা, হ্যাঁ কনিষ্ঠা কন্যা হচ্ছে আমার আমেনা বেগম। কে ভাইয়া? আমেনা বেগম। হ্যাঁ, আমেনা, এবং তিনি হচ্ছেন 3 সন্তানের তোমার হচ্ছে মা, এবং এই আমেনা বেগম হচ্ছে নাটকের সবচেয়ে মমতাময়ী চরিত্র ক্যারেক্টার আর কি। মমতাময়ী চরিত্রের ক্যারেক্টার হচ্ছে এই আলীবর্দী নাটকের মধ্যে সবচেয়ে মমতাময়ী ক্যারেক্টার হচ্ছে কার? এই আমেনা বেগমের। ওকে, ঠিক আছে ভাই, পরবর্তী আসি। ওকে, দেখো পরবর্তী স্লাইড আসে, পরবর্তী স্লাইড হচ্ছে আমার আমেনা বেগম, সঠিক উত্তর হচ্ছে আমার আমেনা বেগম। ওকে, পরবর্তী দেখো ভাইয়া, এটা বলা হয়েছে সিরাজউদ্দৌলার পিতা কে ছিলেন? একেবারে বেসিক কোশ্চেন করা হয়েছে, অর্থাৎ এই আমেনা বেগমের স্বামীর নাম কে ছিল আর কি। হ্যাঁ, আমেনা বেগমের স্বামীর নাম, যেটা
সেটা সিরাজউদ্দৌলার বাবার নাম, বুঝতে পারছো? আমেনা বেগমের স্বামীর নাম কি ছিল? তাহলে আমার একে একে অনেকগুলো প্রশ্নের উত্তর পাই যাবো আমি। হ্যাঁ, তো সিরাজউদ্দৌলার পিতা কে ছিলেন? আমি উত্তর যদি বলি, পিতা কে ছিলেন ভাইয়া, সেটা হচ্ছে জৈনুদ্দিন আলীবর্দী খাঁ, তারপর হচ্ছে মির্জা মোহাম্মদ আলী, নাকি হচ্ছে মোহাম্মদ ইবেক। দেখো এই মির্জা মোহাম্মদ আলী আর আলীবর্দী খাঁ দুইটাই সেম না। হ্যাঁ, মোহাম্মদ ইবেক হচ্ছে সিরাজের হত্যাকারী, আর জৈনুদ্দিন হচ্ছে কে? সেটা হচ্ছে সিরাজের বাবা। কার বাবা ভাইয়া? সিরাজের বাবার নাম হচ্ছে জৈনুদ্দিন। সিরাজের বাবার নাম হচ্ছে কি ভাইয়া? জৈনুদ্দিন। ওকে ওকে ভাইয়া, ওকে জৈনুদ্দিন, ঠিক আছে ভাইয়া। সিরাজ, হ্যাঁ হ্যাঁ একদম বলে সিরাজ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। না, দেখার পর মিলাই দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, জৈনুদ্দিন পেলাম আমি। তাহলে সিরাজউদ্দৌলার পিতা কে ছিলেন? আমার উত্তর হচ্ছে জৈনুদ্দিন। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার এটা, জৈনুদ্দিন। ক্লিয়ার? প্রিয় ভাইরা আমাকে বলো এটা ক্লিয়ার হয়েছে কিনা, এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার? হ্যাঁ, সবাই এই বলছো। আমি উত্তরটা দেখবো আসলে এই কিনা উত্তরটা। হ্যাঁ, উত্তরটা আমি দেখবো উত্তরটা আসলে এই কিনা। হ্যাঁ, উত্তর হচ্ছে এ। উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা, সেটা হচ্ছে কি? উত্তর হচ্ছে, আরে বাবা, ওকে, উত্তর হচ্ছে আমার জৈনুদ্দিন। ঠিক আছে, উত্তর হচ্ছে আমার জৈনুদ্দিন। ওকে, পরবর্তী প্রশ্ন আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তি সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর ছিলেন? মানে সিরাজউদ্দৌলার মানে কোন ব্যক্তিটা সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর? প্রধান গুপ্তচর বোঝো, গুপ্তচর মানে কি? খবর দেওয়া, মানে গুপ্ত মানে গোপন যে খবরগুলো আছে এগুলো দেওয়া আর কি। গুপ্তচর, হ্যাঁ খেয়াল করো, গুপ্তচর মানে কি এটা একটু ক্লিয়ার করে। গুপ্তচর মানে হচ্ছে গোপন খবর। হ্যাঁ, গোপন অর্থাৎ কি? গোপন খবর, গোপন খবর দেওয়া আর কি, গোপন খবর দেওয়া। হ্যাঁ, গোপন খবর দিত আর কি। হ্যাঁ, তো গুপ্তচরটা কে ছিল? প্রধান গুপ্তচর রাইসুল জুহেলা, মোহনলাল, মীর মর্দান, শওকত জং। কে ছিল? হ্যাঁ, কে ছিল? নারায়ণ সিং। একদম বলছে নারায়ণ সিং যেটাকে বলছো নারায়ণ সিং। হ্যাঁ, নারায়ণ সিং, যেটা নারায়ণ সিং সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে রাইসুল জুহেলা। এই হচ্ছে আমার নারায়ণ সিং। ঠিক আছে ভাইয়া? ওকে ওকে ভাইয়া, ওকে ওকে। তাহলে আমি কি পাইলাম ভাইয়া? একটু দেখো, একটু খেয়াল করো। হ্যাঁ, সিরাজের, হ্যাঁ ওকে ওকে, একদম বলো সিরাজের বউ তুই। দেখো এই যে আমি এটা কোন ব্যক্তি সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর ছিলেন? উত্তর হচ্ছে আমার এই নাম্বারটা। আমি উত্তরটা মিলাবো, এখন মিলাবো ভাই, দেখি। হ্যাঁ, উত্তর হচ্ছে আমার রাইসুল জুহেলা। উত্তর হচ্ছে আমার রাইসুল জুহেলা। মনে রাখবা কোন ব্যক্তি সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর ছিলেন? উত্তর হচ্ছে আমার সিরাজউদ্দৌলা। হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি, আমি সিরাজউদ্দৌলা নিয়ে ক্লাস নিব দুইটা। কয়টা? দুইটা ম্যারাথন ক্লাস নিব। আজকে হচ্ছে প্রথমটা। আমি দুইটা নিব। কয়টা নিব ভাইয়া? দুইটা ক্লাস নিব। আজকে হচ্ছে প্রথমটা। ঠিক আছে, আমরা বলে দিচ্ছি আমাদের এই যে দেখো, যারা এই নেটে পরীক্ষা দিছো, এই নেটের মধ্যে আমার যে বাগধারা দুইটা বাগধারা আসছে। দুইটি আমাদের যেই লেকচার শিট আছে, গুলো আছে, এই লেকচারগুলো থেকে পরীক্ষা আসছে। আমরা দেখাই না আর কি, বুঝছো? দেখাইতে পারি না, সময় পাই না আমরা, বুঝছো? স্লাইড তৈরি করতে, তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার দিতে সময় চলে যায়, বুঝতে পারছো? এগুলো দেখানোর সুযোগ পাই না। হ্যাঁ, ড্রিম বেচের যে লেকচার শিটগুলো আছে, তুমি দেখবা বাগধারার মধ্যে সুন্দর মতো দুইটা আসছে, এই দুইটা একবার শীতের মধ্যে দেওয়া আছে এখানে। একদম বলছে ভাই আপনার ক্লাস দেখে ছবি হওয়ার স্বপ্ন দেখতেছি। দেখো ভাইয়া, ইনশাল্লাহ হয়তো স্বপ্ন পূরণ হবে যদি পরিশ্রম করতে পারো। ওকে ভাইয়া, পরবর্তী প্রশ্ন দেখো। এই যে আমার রাইসুল জুহেলা, এটা কে ভাইয়া? এটা হচ্ছে আমার রাইসুল জুহেলা। খেয়াল করো, এই রাইসুল জুহেলা কে? এই রাইসুল জুহেলা হচ্ছে রাজারাম সিংহের ছোট ভাই নারায়ণ সিং। কে ভাইয়া? নারায়ণ সিং রাইসুল জুহেলা। সিরাজের প্রধান গুপ্তচর ক্লাইভের নির্দেশে তাকে গুলি করে হত্যা করা হয়। অর্থাৎ তাকে রাইসুল জুহেলাকে গুলি করে হত্যা করা হয়। কারণ হচ্ছে একবার ওই যে গুপ্তচরকে গুদফর মানে একটা শব্দ শুনছিল, যার কারণে এই যে মনে করছে সেট আপ বলার কারণে কি বলো ক্লাব তার কি করে গর্দান নিতে চাইলো, পরে হত্যা করা হয়েছে আর কি। তো এই যে রাইসুল জুহেলা, একটা আছে গুপ্তচর। হ্যাঁ, সে কে ভাইয়া? সে হচ্ছে গুপ্তচর। তোমরা যারা বাংলা সিনেমায় দেখো তাহলে ভালো মতো বুঝতে পারবো, বুঝছো? এই হচ্ছে আমার গুপ্তচর। ওকে, এটা হচ্ছে আমার কি? গুপ্তচর। হ্যাঁ, তো রাইসুল জুহেলা কি? রাইসুল জুহেলা হচ্ছে রাজারাম সিংহের ছোট ভাই নারায়ণ সিং। কি ভাই? ছোট ভাই। নাম কি? নারায়ণ সিং। মনে রাখবা ভাই, এগুলো মনে রাখবা। মজা কথা তো ঠিক আছে, মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে রাজারাম সিংহের ছোট ভাইয়ের নাম হচ্ছে নারায়ণ সিং হচ্ছে আমার কি? রাইসুল জুহেলা। ওকে, পরে সিরাজের প্রধান গুপ্তচর, পরীক্ষা যদি আসে উত্তর করতে পারবে ইনশাল্লাহ। ক্লাইভের নির্দেশে, অর্থাৎ ক্লাইভ ইংরেজ শাসক, তার বয়স হলো 17 বছর, এবং এই ক্লাইভের নির্দেশে কি করা হয়? হত্যা করা হয়। তোমার কিভাবে হত্যা করা সেটা একটু পর দেখবো আমরা, ঠিক আছে? হ্যাঁ, এটা রাইসুল জুহেলা। ওকে,
ওকে ওকে ঠিক আছে, পরবর্তী আসি, দেখো খেয়াল করো, এরপর আসি এই যে রাইসুল জুহেলা, দেখো খেয়াল করো, উমি চাঁদের চিঠি ক্লাইভের কাছে দিতে গেলে, খেয়াল করো উমি চাঁদের চিঠি ক্লাইভের কাছে দিতে গেলে ক্লাইভ তাকে গুপ্তচর কিনা জানতে চায়, সে ভুলে শব্দটি অর্থাৎ গুপ্তচর শব্দটি শুনে কি গুফুচ্চর, কি শুনছে ভাইয়া, যেটা গুপ্তচর শব্দ, মানে ক্লাইভ তাকে জিজ্ঞাসা করছে গুপ্তচর কিনা, সে শুনছে গুফুচ্চর শুনছে, শুনে ও প্রতিবাদে ক্লাইভকে বলে ইউ শাট আপ, কি বলছে ইউ শাট আপ, হ্যাঁ ইউ শাট আপ বলছে। এই যে গুফুচ্চর যখন বলছে রাইসুল জুহেলাকে, তখন কি বলছে উনি ইউ শাট আপ, সাথে সাথে ক্লাইভ তার গর্দান নিতে চায়, গর্দান নিতে চায়। পরে দেখো, পরে খেয়াল করো, পরে উনি কি বলছে দেখো, সন্দেহ করাটা বুদ্ধিমানের কাজ, কার কথা ভাইয়া, এই রাইসুল জুহেলার কথা। হ্যাঁ মনে রাখবা, সন্দেহ করাটা বুদ্ধিমানের কাজ, কিন্তু বেশি সন্দেহ বুদ্ধি গুলিয়ে যেতে পারে। তাহলে মানে কি বুঝলাম, তুমি তোমার বান্ধবীকে সন্দেহ করতে পারো, তুমি তোমার বন্ধুকে সন্দেহ করতে পারো, দুই সন্দেহ করলে কি সমস্যা হইতে পারে, মানে কি করতে পারে, গুলিয়ে যেতে পারে, গুলি। তাহলে আমি কি পাইলাম ভাইয়া, তাহলে পাইলাম সন্দেহ করাটা বুদ্ধিমানের কাজ, কার কথা, রাইসুল জুহেলার কথা সেটা। হ্যাঁ ওকে, পরে দেখো, পরে কি বলছে, কিন্তু বেশি সন্দেহ বুদ্ধি গুলিয়ে যেতে পারে। ওকে, এই দেশে থেকে এই দেশকে ভালোবেসেছি, অর্থাৎ এই দেশ থেকে এই দেশকে ভালোবেসেছি। তাহলে যতই খারাপ হোক, চোর হোক বাটপার হোক, জামাই তো, এই যে মাসি বসে গল্পের মধ্যে শুনছো না, যে চোর হোক বাটপার হোক বজ্জাত হোক জামাই তো, মানে অবশেষে যাই হোক না কেন, আল্লাহ দিকে যাই মারুক না কেন, কিন্তু স্বামী তো, বুঝতে পারছো, দূরত্ব আছে, সেজন্য ওই ছাগল বিক্রি করে খাওয়াইছিল আর কি। দেখো খেয়াল করো, এখন কি বলছে, এই দেশে থেকে এই দেশকে ভালোবেসেছে, কার কথা, রাইসুল জুহেলার কথা। পরীক্ষা কোন উক্তি দিয়ে প্রশ্ন আসে, উক্তি দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ উক্তি দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো তাহলে কি পেলাম, এই দেশে থেকে এই দেশকে ভালোবেসেছি, গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে, কিসের খাতিরে ভাইয়া, পরীক্ষায়। দেখো তাহলে রাইসুল জুহেলা যে গুপ্তচরের কাজ করছে, কিসের খাতিরে করছে ভাইয়া, স্বাধীনতার খাতিরে করছে, সে কি বেমানির চেয়ে খারাপ, মানে প্রশ্ন করছে সে কি বেমানির চেয়ে খারাপ, তোমরা তো বেমানি করছো, আমি দেশের স্বাধীনতার খাতিরে কি করছি, গুপ্তচর করছি, তবু ভয় নেই, সিরাজউদ্দৌলার বেঁচে আছে, তবু কি নেই, ভয় নেই, সিরাজউদ্দৌলা বেঁচে আছে। ওকে ঠিক আছে, পরবর্তী আসবে, আমি পরবর্তী স্লাইডে চলে আসি ভাই। দেখো এই তো, এটা হচ্ছে আমার সিরাজউদ্দৌলা, এটা হচ্ছে কি বাংলার সিরাজউদ্দৌলা, ঠিক আছে, এটা হচ্ছে আমার সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলার সম্পর্কে আমি দেখি, হ্যাঁ এটা হচ্ছে আমার সিরাজউদ্দৌলা, দেখতে পাচ্ছ, এটা সিরাজউদ্দৌলা, কেউ গেস করতে পারো না যে এটা সালমান শাহ হবে, হ্যাঁ এটা সালমান শাহ, কিংবদন্তি আর কি, বাংলার সিনেমার কিংবদন্তি ছিল আর কি। ওকে, সালমান শাহ। তাহলে দেখো এই সিরাজউদ্দৌলা সম্পর্কে একটু দেখবো আমরা। এই সিরাজউদ্দৌলা হচ্ছে কি, এই সিরাজউদ্দৌলা হচ্ছে, এটা হচ্ছে উনি গল্পের মূল চরিত্র, উনি হচ্ছে কি, উনি হচ্ছে গল্পের মূল চরিত্র। ওকে, তাহলে এই যে মূল চরিত্র সম্পর্কে আমাকে কিছু জানতে হবে, কারণ উনি কিংবদন্তি লোক, কিংবদন্তির সাথে চরিত্র মিলানোর চেষ্টা করছে আর কি। এখন এই খেয়াল করো, নাটকের প্রধান চরিত্র পিতা, ওনার পিতার নাম হচ্ছে জয়নুদ্দিন, মাতা আমেনা বেগম। তার পিতার নাম হচ্ছে জয়নুদ্দিন, মাতার নাম হচ্ছে আমেনা বেগম। তাহলে খেয়াল করো, তাহলে আমি যেটা পাইলাম, উনি হচ্ছে নাটকের প্রধান চরিত্র, অর্থাৎ সিরাজউদ্দৌলা যে নাটকটা আছে, এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে আমাদের সিরাজ, এবং এই যে তার পিতার নাম হচ্ছে জয়নুদ্দিন, তার মাতার নাম হচ্ছে আমেনা বেগমের জ্যেষ্ঠ পুত্র। তার মানে আমেনা বেগমের আর সন্তান ছিল, 3 সন্তানের মধ্যে সবচেয়ে বড় ছেলের নাম হচ্ছে কি, এই যে সিরাজ, এই সিরাজ, ঠিক আছে, এই সিরাজ, আমেনা বেগমের বড় ছেলের নাম হচ্ছে সিরাজ। এখন একটু গেস করে দেখি, এখন যদি সিরাজ যদি এটা হয়, তাহলে লুৎফুন্নেসা কি হবে, হ্যাঁ দেখো পরে দেখো, তাহলে মাতা আমেনা বেগমের জ্যেষ্ঠ পুত্র হচ্ছে সিরাজ, 1733 সালে জন্ম, 1756 সালে সিংহাসনে বসেন। তাহলে একটু তুমি করো, তাহলে যদি 1733 সালে যদি আমার জন্ম হয়, অর্থাৎ সিরাজের জন্ম হয়, আর উনি যদি 1756 সালে সিংহাসনে বসেন, তাহলে পরীক্ষা যদি প্রশ্ন হয় এরকম, কত বছর বয়সে সে সিংহাসনে বসেছে, প্রশ্ন করবো এরকম করা হয়েছে, কত বছর বয়সে, হ্যাঁ এই তো কত বছর বয়সে সে সিংহাসনে বসেছে, পরীক্ষামূলক প্রশ্ন আসলো, আমাকে একটু বলো দেখি এর উত্তরটা কি হবে, কত বছর বয়সে সে সিংহাসনে বসেছে। তার জন্ম হচ্ছে 33, হ্যাঁ
তার জন্ম 33 সাল এবং সে সিংহাসনে বসে 56 সালে। এখন আমাকে একটু বলো কত বছর বয়সে সে সিংহাসনে বসে? কত বছর বয়সে? হ্যাঁ 23 বছর বয়সে। গুড, উত্তর হচ্ছে কি ভাই? 23 বছর বয়সে সে সিংহাসনে বসে। ওকে, পরে আসি। 1756 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন সিরাজ। 1756 সালে কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন। কলকাতার নাম পরিবর্তন করে রাখেন আলীনগর। পরীক্ষা এটাও আসে, কলকাতার নাম পরিবর্তন করে কে আলীনগর রাখে? উত্তর হচ্ছে সিরাজ। আর যদি বলা হয় কলকাতার নাম কত সালে পরিবর্তন করা হয়? উত্তর হচ্ছে 56। এবং যদি বলা হয় কলকাতার নাম পরিবর্তন করে কি রাখা হয়, তাহলে উত্তর হবে আলীনগর। আলীনগর, হ্যাঁ ঠিক আছে, আলীনগর। ওকে ভাইয়া, ওকে ওকে ওকে। তাহলে দেখো, খেয়াল করো, পরে দেখো শওকত জংয়ের বিশাল হারেম তাকে পালন করতে হয়। শওকত জংয়ের যে বিশাল হারেম ছিল, ওই হারেমটাকে পালন করতে হয়। সিরাজকে বন্দি করে, এই সিরাজ অর্থাৎ এক সময় তাকে বন্দি করে মুর্শিদাবাদে আনা হলে মোহাম্মদী বেগ তাকে, খেয়াল করো এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। সিরাজকে বন্দি করে, অর্থাৎ নাটকের একটা শেষ পর্যায়ে, অর্থাৎ তার পতনের সময় সিরাজকে অর্থাৎ তাকে বন্দি করে মুর্শিদাবাদে, কোথায়? মুর্শিদাবাদে আনা হলে মোহাম্মদী বেগ তাকে 10,000 টাকা চুক্তির বিনিময়ে জাফরগঞ্জের জাফরগঞ্জের কয়েদখানায় হত্যা করা হয়। তাহলে এখানে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে সিরাজকে হত্যা করে কে? উত্তর হচ্ছে মোহাম্মদী বেগ। উত্তর কে ভাইয়া? উত্তর হচ্ছে আমার এই যে মোহাম্মদী বেগ। কই? এই যে মোহাম্মদী বেগ। হ্যাঁ মোহাম্মদী বেগ। কত টাকার বিনিময়ে হত্যা করে ভাইয়া? মাত্র 10,000 টাকা। মাত্র 10,000 টাকার বিনিময়ে কি করে হত্যা করা হয়? প্রশ্ন হচ্ছে কোথায় হত্যা করা হয়? কোথায়? সেটা হচ্ছে জাফরগঞ্জ কয়েদখানায়। জাফরগঞ্জ কয়েদখানা থেকে হত্যা করা হয়। হ্যাঁ, আনা হয়েছিল কোথায় ভাইয়া? মুর্শিদাবাদে। কোন জায়গা থেকে হত্যা করা হয়? উত্তর হচ্ছে জাফরগঞ্জ কয়েদখানায়। জাফরগঞ্জের কয়েদখানা থেকে হত্যা করা। ওকে ওকে, তাহলে ওকে ভাইয়া, তাহলে আমি কি পাইলাম ভাইয়া? তাহলে এই স্লাইডের মধ্যে যে টপিকগুলো ছিল, অর্থাৎ সিরাজ 33 সালে জন্মগ্রহণ করেন, 1756 সালে সেই সিংহাসনে বসেন। তিনি হচ্ছেন তার বাবা মার জ্যেষ্ঠ সন্তান এবং তিনি হচ্ছেন নাটকের মূল চরিত্র। এই সময় একবার নাটকের শেষ পর্যায়ে গিয়ে মোহাম্মদী বেগকে তার বাবা মানে ছোটবেলায় অনেক লালন পালন করছে, তাকে ধুমধাম করে বিয়ে দিছে, সেই ছেলেটাই তাকে 10,000 টাকার বিনিময়ে হত্যা করে। কোথায় হত্যা করছে ভাইয়া? জাফরগঞ্জের কয়েদখানার মধ্যে। জাফরগঞ্জের কয়েদখানার মধ্যে তাকে হত্যা করা হয়। ওকে ভাইয়া, পরে আসি। দেখো পরবর্তীতে খেয়াল করে আমরা, হ্যাঁ পরবর্তী আসি। দেখো সিরাজের উপাধি খেয়াল করো ভাইয়া, সিরাজের উপাধিগুলি খেয়াল করো। নবাব, ওনার উপাধি হচ্ছে নবাব মনসুর উল মুলুক সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হায়াত জং বাহাদুর। ওরে বাপরে বাপ। হ্যাঁ, পরে ঘরের লোক, দেখো ওনার কি কি মানে কি কি উক্তিগুলো দেখো। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সব করাই সম্ভব। এরা কার কথা? এটা হচ্ছে আমার এই যে সালমান শাহ অর্থাৎ সিরাজের কথা। হ্যাঁ, ঘরের লোক যদি কি হয় অবিশ্বাসী হয়ে যায়, তাহলে বাইরের লোক তো তোমার হচ্ছে বাইরের লোকের পক্ষে সব করাই সম্ভব। মানে ঘরের লোক যদি শত্রু হয়ে যায়, তাহলে বাইরের লোকের কাছে সবকিছু করা সম্ভব। বুঝতে পারছো? এটা সিরাজের কথা, এটা হচ্ছে আমার, হ্যাঁ এটা হচ্ছে সিরাজের কথা। ওকে, তাহলে খেয়াল করো, তোমার খুব কাছাকাছি বহুদিন আসতে পারি না, কার কথা? সিরাজের কথা। আমাদের মাঝখানে একটি রাজত্বের দেয়াল, মাঝে মাঝে ভেবেছি যদি এই বাধা দূর হয়ে যেত, মানে শত্রু নেশাকে। পরে আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তিতে নয় মোহনলাল, আমার একমাত্র ভরসা আগামীকাল যুদ্ধক্ষেত্রে বাংলা স্বাধীনতা মুছে যাওয়ার সূচনা দেখে মীর জাফর রায়দুল্লভ মনে যদি দেশপ্রীতি জেগে ওঠে সেই সম্ভাবনাটুকু, অর্থাৎ তার ভরসা সেনাবাহিনীতে নয়, তার ভরসা হচ্ছে যদি মীর জাফর রায়দুল্লভ রাজবল্লভের মনের মধ্যে দেশপ্রীতি দেশপ্রেম জেগে ওঠে, এটাই তার ভরসা, মানে উনি জাস্ট এটাই ভরসা করতেছে আর কি। ওকে ঠিক আছে, পরে দেখো তাহলে আমি এটা কি পাইলাম ভাইয়া? এই লাইনটা পাইলাম। এরপরটা আসিবা। ওকে, এরপরটা আসি, খেয়াল করো। এরপরটা হচ্ছে সিরাজউদ্দৌলাকে বন্দি করার পর তাকে হত্যা করে কে? হত্যা করে কে? প্রশ্ন হচ্ছে একটা সহজ প্রশ্ন এটা। সিরাজউদ্দৌলাকে হত্যা করে কে? আমাকে একটু বলো, সিরাজউদ্দৌলাকে হত্যা করে কে?
মানে সিরাজদৌল্লাহ যে বন্দি করা হয়েছে তোমার হচ্ছে এই সিরাজদৌল্লাহকে যে বন্দি করা হইলো, বন্দি করে তোমাকে হত্যা করছে, অর্থাৎ হত্যা করা কে করলো? মীর মর্দান, মোহাম্মদী বেগ, মির্জা হামদি নাকি হচ্ছে রাইসুল জুহেলা? এখানে একেবারে সহজ কোশ্চেন ভাইয়া। ওকে, হ্যাঁ একটু বলো তাহলে সিরাজদৌল্লাহকে বন্দি করার পর তাকে হত্যা করেন কে? উত্তর কি? হ্যাঁ উত্তর হচ্ছে আমার, একটু বলো ভাই উত্তর বলো, ভাইয়া উত্তর বলো। হ্যাঁ বি নাম্বারটা মোহাম্মদ ইবেন। কত টাকার বিনিময়ে ভাইয়া? মাত্র 10,000 টাকা। হ্যাঁ মাত্র 10,000 টাকার বিনিময়ে তাকে হত্যা করা হয়। কোথায় হত্যা করা হবে? জাফরগঞ্জে। হ্যাঁ জাফরগঞ্জ কয়েদখানা। হ্যাঁ কয়েদখানায় তাকে হত্যা করা হয়। এটা কোথায় ভাই? এটা হচ্ছে মুর্শিদাবাদে। কোথায় ভাইয়া? মুর্শিদাবাদে। হ্যাঁ মুর্শিদাবাদে। ওকে ঠিক আছে। ওকে ভাই আমার এটা হয়ে গেছে। পরবর্তী আসি ভাই, দেখো খেয়াল করো মোহাম্মদ ইবেগ। ওকে এরপর হচ্ছে কি কোন চরিত্র সিরাজদৌল্লাহর বিশ্বস্ত সেনাপতি ছিলেন এবং পলাশিতে নিহত হন? একটু বলা হয়, খেয়াল করো এখানে বলা হয়েছে কোন চরিত্রটা, কোন ব্যক্তিটা সিরাজদৌল্লাহর বিশ্বস্ত সেনাপতি ছিলেন এবং পলাশিতে নিহত হন? মীর মর্দান, মোহনলাল, রাইসুল জুহেলা নাকি হচ্ছে শওকত জং? একেবারে সহজ কোশ্চেন, এটা একটু বলতে হবে ভাই। এখানে উত্তরটা কি হবে? একজন বলছে, এই তো তাসনিয়া রুহি বলছে যে মোহনলাল হবে ভাই উত্তর। প্রজাপতি বলছে, পর হচ্ছে ওকে ভাইয়া হ্যাঁ মোহনলাল। হ্যাঁ আমাকে একটু বলো, এটা অনেকে বলছে মোহনলাল, একে বলছে মীর মর্দান। হ্যাঁ উত্তর, সঠিক উত্তরটা জানতে যাচ্ছে তোমাদের কাছ থেকে, সঠিক উত্তরটা কি হবে? এই তো গুড, এক ভাই বলছো। হ্যাঁ উত্তর কি হবে ভাইয়া? উত্তর হচ্ছে এই যে মোহনলাল বলছে, একজন মোহনলাল। এখন আমি মোহনলাল চরিত্র তোমাদের সাথে আলোচনা করবো যে ব্যক্তিরা কে। ওকে ওকে ভাইয়া দেখো পরে আসি। দেখো ভাইয়ারা খেয়াল করো, এই যে কোন চরিত্র সিরাজদৌল্লাহর বিশ্বস্ত সেনাপতি ছিলেন এবং পলাশিতে নিহত হন, সে হচ্ছে কে? হ্যাঁ সে হচ্ছে মোহনলাল। উত্তর হচ্ছে সঠিক কি? আমি দেখি। হ্যাঁ উত্তর হচ্ছে বি নাম্বার, সেটা হচ্ছে কি মোহনলাল হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে ভাইয়া মোহনলাল হচ্ছে আমার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আসে আমি, পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে লুৎফুন্নেসা। এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার লুৎফুন্নেসা। ওকে ভাইয়া ঠিক আছে, লুৎফুন্নেসা পাইছি, লুৎফুন্নেসা পেয়ে গেছি। এখন লুৎফুন্নেসা সম্পর্কে দেখবো আমরা। ওকে তাহলে দেখো লুৎফুন্নেসা খেয়াল করো, নবাব সিরাজদৌল্লাহর স্ত্রী। সে হচ্ছে কি? নবাব সিরাজদৌল্লাহর স্ত্রী। সেটা হচ্ছে নবাব সিরাজদৌল্লাহর স্ত্রী। ওকে দেখো এই নবাব সিরাজদৌল্লাহর স্ত্রীর নাম হচ্ছে কি? লুৎফুন্নেসা, মির্জা ইরিজ খানের কন্যা। তাহলে তার বাবার নাম হচ্ছে ইরিজ খা। এটা কিন্তু অন্য কিছু না, ইরিজ খা কিন্তু। হ্যাঁ ইরিজ খা, অন্য কিছু খা না, এটা হচ্ছে ইরিজ খা। কি খা ভাইয়া? ইরিজ খা। হ্যাঁ ইরিজ খা। কি খা? ইরিজ খা বুঝছো? ইরিজ খা। এখন দেখো খেয়াল করো। ওকে খেয়াল করো ভাইয়া। দেখো নবাব সিরাজদৌল্লাহর স্ত্রীর নাম হচ্ছে এই যে এটা মির্জা ইরিজ খানের কন্যা। সে কি? সে হচ্ছে মির্জা ইরিজ খানের কন্যা। মিরন তাকে বিয়ে করতে চাইলে জবাবে তিনি বলেন, আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেরিয়েছি, সেই আমি কি করে এক গাধার পিঠে চড়ে বেড়াবো? বুঝতে পারছো এই কথা? মানে বুঝছো? মানে এই সবসময় দেখবা, এই সবসময় কি, সবসময় সালমান শাহ ছবি করছে, সালমান শাহ নায়িকা হয়েছে, বা সে মাঝে মধ্যে সাকিব খান চেষ্টা করতো বা পারতো না, সেই জন্যই সাকিব খান হচ্ছে আমার মিরন তাকে বিয়ে করতে চাইতো। কে বিয়ে করতে চাইতো ভাইয়া? মিরন। কি চাইতো? মিরন চাইতো বিয়ে করতে। এই মিরন বিয়ে করতে চাইতো, এক পর্যায়ে মিরন তাকে বিয়ে করতে চাইলেন, লুৎফুন্নেসা তাকে বলেন যে আমি সবসময় হাতির পিঠে চড়েছি, আমি কি করে আমার গাধার পিঠে চড়ি, মানে এবার বলছে গাধার পিঠে চড়ি বেড়ে আর কি। হ্যাঁ ওকে তাহলে আমি কি পাইছি ভাইয়া? এই লুৎফুন্নেসা। পরে দেখো সিরাজকে বন্দি করে মুর্শিদাবাদে আনা হয় এবং লুৎফুন্নেসা আনা হয় ঢাকায়। তাহলে সিরাজকে আনা হয়েছিল মুর্শিদাবাদে, আর লুৎফুন্নেসাকে বন্দি করে কোথায় আনা হয়েছিল ভাইয়া? এই ঢাকায়, অর্থাৎ আমাদের ঢাকায় আনা হয়েছিল। হ্যাঁ তা আমাদের ঢাকায় এখানে আনা হয়েছিল। সাইম আবার হয়ে গেছে, পিসা হয়ে গেছে বুঝছো, সাইম আহমেদ। ওকে আস্তাক ফিরগুলো বেড়ে বলছে। এটা লুৎফুন্নেসা। দেখো খেয়াল করো লুৎফুন্নেসা। সিরাজকে বন্দি করে মুর্শিদাবাদে আনা হয় এবং তোমার হচ্ছে লুৎফুন্নাকে বা লুৎফাকে আনা হয় ঢাকায়। এটা মনে রাখবা, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে ভাইরা এটা মনে রাখবা। পরেরটা আসি, দেখো পরেরটা খেয়াল করো। এই পরেরটা আমরা খেয়াল করবো।
তাহলে আমি এটা শেখ ভাই, আমার এটা ছিল লুৎফা। এই লুৎফা কি ছিল, তার চরিত্রগুলো কি ছিল? ওকে ভাইয়া, এরপরটা আসি ভাই, আমি পরেরটা আসি। এরপরটা খেয়াল করো ভাইয়া, এরপরটা আসি ভাই। দেখো, লুৎফুন্নেসা মিরনকে বিয়ে করতে চাইলে কি বলেছিলেন? কি বলেছিলেন? একেবারে সহজ কোশ্চেন, একেবারে সহজ কোশ্চেন। হ্যাঁ দেখো, লুৎফুন্নেসা মিরনকে বিয়ে করতে চাইলে কি বলেছিলেন? কি বলেছিলেন? আমি হাতির পিঠে চড়ে বেরিয়েছি, গাধার পিঠে নয়। আমার জীবন এখন অন্যরকম, তোমার জন্য আমার কিছু করতে পারবো না, বা আমার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে জিজ্ঞাসা করছিল। মানে একটু বলা তো দেখি এখানে কি উত্তর হইতে পারে। যে লুৎফুন্নেসা মিরনকে বিয়ে করতে চাইলে লুৎফুন্নেসা বা লুৎফা কি বলেছিল? আমি হাতির পিঠে চড়ে বেরিয়েছি, গাধার পিঠে নয়। আমার জীবন এখন অন্যরকম, আমার জন্য আমার কিছু করতে, মানে তোমার জন্য আমার কিছু করতে পারবো না। এখানে এই আসছে আর কি, আমার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি? আমরা এই নাম্বারটা, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমার এই নাম্বারটা, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এই নাম্বারটা। উনি বলছেন মিরনকে যে আমি হাতির পিঠে চড়েছি, আমি আবার কি করে গাধার পিঠে চড়ি। হ্যাঁ, গাধার পিঠে চড়ি। ওকে ভাইয়া, পরবর্তী প্রশ্ন আমার। দেখো, পরবর্তী হচ্ছে এই যে মোহনলাল, এটা হচ্ছে আমার মোহনলাল। কেউ এই হিসাবে নিবে না, জাস্ট আমি মিলার চেষ্টা করছি, বিশ্বস্ত ব্যক্তি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমার মোহনলাল। সেই টি শার্ট, সেই ঐতিহাসিক টি শার্ট, হ্যাঁ সেই ঐতিহাসিক টি শার্ট। হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ ভাই, এই সে ঐতিহাসিক টি শার্ট। হ্যাঁ, মোহনলাল। মোহনলাল হচ্ছে কি নবাবের একজন বিশ্বস্ত সেনাপতি। বিশ্বস্ত সেনাপতি, দেখো খেয়াল করো ওনার সাথে কেন মিলে, দেখো খেয়াল করো। হ্যাঁ, ওনার সাথে ওকে, তার সঠিক উত্তর হয়ে গেছে ভাই। এখন দেখো মোহনলাল ভাই, হ্যাঁ মোহনলাল, দেখো খেয়াল করো, নবাবের একজন বিশ্বস্ত কি ভাইয়া, বিশ্বস্ত সেনাপতি শওকত জংয়ের বিরুদ্ধে লড়াইয়ে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেন। খেয়াল করছো, সেনাপতির দায়িত্ব পালন, অর্থাৎ যখন তোমার সরকার চলছে তখন পুরা মানে সব ঢাকা কলেজ বলো, পরে হচ্ছে আনসার লীগ বলো, পরে হচ্ছে আর কত কি লীগ আসছে, সবগুলো কন্ট্রোল করছে কে? এই ভাই কিন্তু কন্ট্রোল করছে, বুঝছো? এই ভাই সবকিছু কন্ট্রোল করছে। ওকে, সবকিছু কন্ট্রোল করছে, বুঝছো? ওকে ভাইয়া, হ্যাঁ, তো আমি কি পেলাম ভাইয়া? সেটা হচ্ছে শওকত জং, হ্যাঁ সরি মোহনলাল। সিরাজ তাকে দেওয়ানখানার পেশকার বানিয়েছিলেন। পরীক্ষাটা আসে, দেওয়ানখানার পেশকার বানিয়েছিলেন। পলাশির প্রান্তরে যুদ্ধ বন্ধ করতে চাননি, অর্থাৎ তিনি কি করতে চাননি? যুদ্ধ বন্ধ করতে চাননি। তিনি বলেছিলেন যে মরি আর বাঁচি, আন্দোলন চালিয়ে যাব। ঠিক একইভাবে এই সেই, বুঝছো, ক্লাইভের আদেশে তাকে গুলি করে হত্যা করা হয়, কিন্তু এটা হয়নি। ক্লাইভের আদেশে তাকে কি করা হয়? গুলি করে হত্যা করা হয়। তার বিখ্যাত উক্তি, আমার শেষ যুদ্ধ পলাশিতে। আমার শেষ যুদ্ধ, হ্যাঁ শেষ যুদ্ধ হচ্ছে কি? শেষ যুদ্ধ হচ্ছে পলাশিতে। তাহলে দেখো মিলে কিনা ভাই, হাসান ভাইয়ের সাথে একটু মিলে কিনা দেখো, খেয়াল করো। নবাবের একজন বিশ্বস্ত সেনাপতি হচ্ছে কি? এই আমার হাসান ভাই, হাসান আব্দুল্লাহ ভাই। সিরাজে তাকে দেওয়ানখানার পেশকার বানিয়েছিলেন, বুঝতে পারছো? বানিয়েছিলেন। পলাশির প্রান্তরে যুদ্ধে বন্ধ করতে চাননি। এবং তার সর্বশেষ কথা হচ্ছে আমার শেষ যুদ্ধ এই পলাশিতে, মানে এই পলাশিতে তার শেষ যুদ্ধ, পলাশিতে তার শেষ যুদ্ধ। হ্যাঁ মিলছে, হ্যাঁ মিলে গেছে ভাই। তাহলে প্রিয় ভাইরা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার মোহনলাল। এটা কি? এটা হচ্ছে আমার মোহনলাল। ওকে ওকে, ঠিক আছে, মোহনলাল। পরবর্তী আমি আসি ভাই, এই মোহনলাল সম্পর্কে আমি পরীক্ষা আসি। মোহনলালের বিখ্যাত উক্তি কি ছিল? অর্থাৎ এইবার হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের বিখ্যাত উক্তি কি ছিল? সে কি আমার শেষ যুদ্ধ পলাশিতেই, আমার শেষ আন্দোলন এই কোটা আন্দোলনেই, নাকি ইংরেজদের ঘায়েল করতে আমার বাহিনী যথেষ্ট, নাকি আমার প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না, তোমার কাছে অনেক কিছু হারানোর আছে, কোনটা? তার শেষ উক্তিটা কি? ওকে, তাহলে এই মোহনলালের বিখ্যাত উক্তি কি ছিল? আমার শেষ যুদ্ধ পলাশিতেই, ইংরেজদের ঘায়েল করতে আমার বাহিনী যথেষ্ট, আমার প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না, তোমার কাছে অনেক কিছু হারানোর আছে। হ্যাঁ আমাকে একটু বলো ভাইরা, একটু বলো এখানে সঠিক উত্তর। হ্যাঁ, আমার শেষ যুদ্ধ পলাশিতেই। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে কি? এই নাম্বারটা, প্রিয় ভাইরা। ওকে ওকে, পরবর্তী আসি ভাই। দেখাও, পরবর্তী হচ্ছে এই যে প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা মোহনলাল বিখ্যাত উক্তি কি ছিল? হ্যাঁ এটা দেখছি। এখন এই মীর মর্দান, দেখো ভাইয়া, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার একেবারে মীর মর্দান। দেখো মীর মর্দান কি করছে? মীর মর্দান হচ্ছে এই সিরাজের পক্ষের লোক, এগুলো সব সিরাজের পক্ষের লোক। ওকে, দেখো একজন কৌশলী যোদ্ধা,
ও দেশপ্রেমিক সেনাপতি। হ্যাঁ, মীর মর্দান হচ্ছে কি? মীর মর্দান হচ্ছে একজন কৌশলী যোদ্ধা ও দেশপ্রেমিক সেনাপতি। সে হচ্ছে আমাদের নাহিদ ভাই, ঠিক আছে। নবাবের সবচেয়ে বেশি বিশ্বাসভাজন ব্যক্তি ছিলেন, অর্থাৎ নবাবের সবচেয়ে বিশ্বাসভাজন বা বিশ্বস্ত ব্যক্তি ছিলেন কে? সে হচ্ছে এই মীর মর্দান, ঠিক আছে। ওকে, পলাশীর প্রান্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার বিখ্যাত উক্তি, ইংরেজদের ঘায়েল করতে মোহনলাল সাফে আর আমার বাহিনী যথেষ্ট। অর্থাৎ এই নাহিদ ভাই বলে দিয়েছিলেন, হ্যাঁ, তোমার হচ্ছে যে স্লোগান তুমি দেখতে পাচ্ছ কিছুদিন আগে স্লোগান দিয়েছিল ওরকম আর কি। তাহলে তার বিখ্যাত উক্তি, ইংরেজদের ঘায়েল করতে সেনাবাহিনীর কি বলছে? মোহনলাল, অর্থাৎ মোহনলালকে হাসান আব্দুল্লাহ ভাই, আর সারফে আমার বাহিনী যথেষ্ট, আমার প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না, তার কোনো কি হবে না? ক্ষতি হবে না। ওকে ভাইয়া। ওকে, তাহলে আমি কি মীর মর্দান পাইছি ভাইয়া? মীর মর্দান পেয়ে গেছি আমি। পরবর্তী প্রশ্ন আসবো, মীর মর্দান পেয়ে গেছি। ওকে, এরপর আসি ভাই, দেখো এরপর সিরাজের বিপক্ষে চরিত্র সমূহ। সিরাজের বিপক্ষে যে চরিত্রগুলো আছে সেগুলো আমরা দেখবো এখন। সিরাজের, হ্যাঁ, তাহলে সিরাজের বিপক্ষে রাকিব, হ্যাঁ, সিরাজের বিপক্ষে চরিত্র সমূহগুলো দেখবো। সিরাজের বিপক্ষে কে আছে সেগুলো আমরা দেখবো এখন। হ্যাঁ, দেখো খেয়াল করো, এই যে প্রথমে হচ্ছে গসিটি বেগম। প্রথমটা কে ভাই? প্রথমটা হচ্ছে আমার গসিটি বেগম। এই গসিটি বেগম খেয়াল করো, উনি কে ছিল? উনি নবাবের একেবারে নাম করা সিল মারা হচ্ছে বিরোধী, বুঝতে পারছো? মানে ঘরের শত্রু বিভীষণ এরকম হয়ে গেছে আর কি। মানে আপন খালা হওয়া সত্ত্বেও তার বিরোধী ছিল। খেয়াল করো, এই যে গসিটি বেগম, হ্যাঁ, দেখো এই গসিটি বেগম নবাবের আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা। তাহলে আলীবর্দী খাঁ অর্থাৎ নবাবের বড় সিরাজদৌল্লার বড় খালা হচ্ছে গসিটি বেগম। তার প্রকৃত নাম হচ্ছে মেহরুন্নেসা। ঠিক আছে, তার প্রকৃত নাম হচ্ছে মেহরুন্নেসা। ওকে, তাহলে গসিটি বেগম পাইছ, তার প্রকৃত নাম হচ্ছে মেহরুন্নেসা। সিরাজকে ক্ষমতাচ্যুত করতে অগ্রণী ভূমিকা পালন করেন সে, বুঝতে পারছো? সে হচ্ছে কি? সে হচ্ছে আমার গসিটি বেগম। পরে দেখো, তবে তিনি সিরাজকে নজরবন্দি ছিলেন, অর্থাৎ তিনি সিরাজের নজরবন্দির মধ্যে ছিলেন। মানে উনি কি করতেছেন, কোথায় যাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে, সবকিছু সিরাজের নজরবন্দির মধ্যে ছিল। হ্যাঁ, সিরাজের নজরবন্দির মধ্যে ছিল। ওকে, হ্যাঁ, তাহলে এই গসিটি বেগম, হ্যাঁ, নবাবের আলীবর্দী খাঁ জ্যেষ্ঠ কন্যা, তার প্রকৃত নাম হচ্ছে মেহরুন্নেসা। এবং তিনি সিরাজকে ক্ষমতাচ্যুত করতে চাইছিলেন, আর সিরাজ তাকে সবসময় নজরবন্দি করে রাখছিলেন যে সে কি করে, সে কোথায় যায়, সে কি করে না করে, এই সব বিষয়গুলো তার দেখে শুনে রাখবে আর কি, এই বিষয়টা খেয়াল রাখছিলেন আর কি। ওকে ভাইয়া, ওকে, এরপরে আসি, এরপরের টাইমে আসবো। হ্যাঁ, এরপরে খেয়াল করো ভাইয়া, এরপরে কি? সিরাজের পতন কে না চায়, সংলাপটি কার? সিরাজের পতন কে না চায়, এই সংলাপটা। হ্যাঁ, আমাকে বলো, হাসু আপা না, সিরাজের পতন কে না চায়, এই তোমার হচ্ছে সংলাপটি কার? মির্জাফরের, রায়দুল্লভ, গসিটি বেগম নাকি উমিচাঁদ? ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে সিরাজের পতন কে না চায় সংলাপটি কার? রায়দুল্লভ, মির্জাফর, গসিটি বেগম নাকি উমিচাঁদ? হ্যাঁ, ওকে, এটা হচ্ছে গসিটি বেগমের। কার ভাইয়া? এটা হচ্ছে আমার গসিটি বেগমের। এই চরিত্রটা, অর্থাৎ সিরাজের পতন কে না চায়, এই উক্তিটা কে বলেছিল? বিখ্যাত উক্তি আর হয়ে গেছে। সিরাজের পতন কে না চায় উক্তিটা বলেছিল তার খালা মেহরুন্নেসা, যেটাকে আমরা কি বলি? গসিটি বেগম হিসেবে চিনি। গসিটি বেগম হিসাবে আমরা চিনি থাকি আর কি। ওকে, তাহলে পেয়ে গেছি ভাইয়া। ওকে, পেয়ে গেছি। পরেরটা আসি ভাই, দেখো এরপরে আসি, গসিটি বেগম পাইছি। এরপরে দেখি আমরা, এরপরেও কি আছে? সিরাজউদ্দৌলার নাটকে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত, সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত কে? রায়দুল্লভ, সারফে নাকি মির্জাফর? দেখো, সারফে হচ্ছে সিরাজের পক্ষে ছিল, রাসবল্লভ, মির্জাফর, রাইসুজুবেলা সিরাজের পক্ষে ছিল, এটা বিপক্ষে না। উমিচাঁদ, মোহনলাল সিরাজের পক্ষে ছিল। কিন্তু এখানে দেখো অপশন কোনটা, এখন খেয়াল করো, এখানে বলা হয়েছে যে কোন তিনজন বা কোন অপশনটার মধ্যে সবাই সিরাজের বিপক্ষে, এখানে কোনটা হবে একটু বলো দেখি, একটু বলো ভাইরা, একটু বলো এখানে কোনটা হবে।
এখানে কোনটা হবে? ওকে, একদম বলে ফেলছে অলরেডি। হ্যাঁ, সেটা হচ্ছে কি ডি নাম্বারটা, বা কি নাম্বার? ডি নাম্বার বলছে একজনে। ওকে, সমস্যা নাই প্রিয় ভাই। দেখো এখানে বলছে রায়দুল্লভ, রায়দুল্লভ বিপক্ষে ছিল, ঠিক আছে। মীর জাফর বিপক্ষে ছিল কিন্তু সারফে পক্ষে ছিল। রাজবল্লভ বিপক্ষে ছিল, মীর জাফর বিপক্ষে ছিল কিন্তু রায় সৈয়দ জুহেলা গুপ্তচর পক্ষে ছিল। উমিচাঁদ বিপক্ষে ছিল, মীর জাফর বিপক্ষে ছিল কিন্তু মোহনলাল পক্ষে ছিল, মোহনলাল পক্ষে ছিল। ওকে, মোহনলাল পক্ষে ছিল। এরপর আসি রায়দুল্লভ, উমিচাঁদ আর হচ্ছে মীর জাফর। এখন এগুলোর মধ্যে তিনজনে, এই তিনজনে হচ্ছে বিপক্ষে ছিল, এই তিনজনে হচ্ছে বিপক্ষে ছিল। দেখো তার শুরু করতে হচ্ছে আমার ডি নাম্বারটা। আকরাম বলছে ডি নাম্বারটা, হ্যাঁ উত্তর হচ্ছে ডি নাম্বারটা, উত্তর হচ্ছে আমার ডি নাম্বার। ওকে ওকে, ঠিক আছে। পরে আসো, দেখো পরটা খেয়াল করো। পলাশীর যুদ্ধে সিরাজের পতনের জন্য তার নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য অনেকখানি দায়ী তা হলো, অর্থাৎ পলাশী যুদ্ধের মধ্যে যেই চরিত্রটা অর্থাৎ যেই বৈশিষ্ট্যটার কারণে তার পতনটা অনিবার্য হয়ে গেছে, অনেকখানি দায়ী হিসেবে গণনা করা হয়, সেটা কোনটা? এটা কি সরলতা, অদূরদর্শিতা, আর সত্যপ্রীতি, নাকি হচ্ছে একরখামি? কোনটা আমাকে বলতে হবে? যে পলাশী যুদ্ধের মধ্যে অনেকে শত্রুতা করছে কিন্তু নবাবের একটা বৈশিষ্ট্য ছিল যেটার কারণে মানে তার পতনটা অনেকখানি দায়ী। এটা কি সরলতা নাকি অদূরদর্শিতা? কোনটা? এটা কি সরলতা হবে নাকি হ্যাঁ, এটা কি সরলতা হবে নাকি অদূরদর্শিতা হবে? কোনটা? হ্যাঁ, এটা একজন বলছে অদূরদর্শিতা হবে। অদূরদর্শিতা মানে হচ্ছে কি, মানে উল্টাপাল্টা কাজ করা, কখন কি করতে হবে এগুলো না বোঝা, কখন কি করা উচিত, কখন কোনটা করবে, কোনটা করলে ভালো হবে, এগুলো যখন না বুঝবে তো এটাকে বলবো আমরা অদূরদর্শিতা। অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে যার খুব জ্ঞান কম বা ভবিষ্যতে কি হইতে পারে এই আন্দাজ কম বা তোমার হচ্ছে এই ধারণা কম থাকে বা কম রাখে, এরা হচ্ছে অদূরদর্শী। তার ঠিক এই নবাব বয়স কম ছিল, সেজন্য কি অদূরদর্শিতা হিসাবে মানে এই তার একটা কারণে তার পতনটা অনেকখানি দায়ী হিসেবে গণনা করা হয় আর কি। ওকে ভাইরা, এরপরে দেখি, এরপরে খেয়াল করো 1757 সালের কোন তারিখে পলাশী যুদ্ধ সংঘটিত হয়? 1757 সালের কোন তারিখে তোমার হচ্ছে পলাশীর যুদ্ধটা সংঘটিত হয়? দেখো খেয়াল করো তাহলে 1757 সালের কোন তারিখে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়? 23 জুন, 15 এপ্রিল, 12 জুলাই, 21 জুলাই। এটা সবাই জানো, সেটা হচ্ছে কি আমার 23 জুন। 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে মনে হচ্ছে এটা কি হয়, এটা হচ্ছে আমার যুদ্ধটা সংঘটিত হয়। এই যুদ্ধের মাধ্যমে অর্থাৎ এই 23 জুনের পরেই বাংলার শেষ স্বাধীন নবাবের সূর্য অস্তমিত যায়, এরপর আর সূর্য আর ওঠে না, এই সূর্য আর কখনো ওঠে নাই। হ্যাঁ, 23 জুন। ওকে ভাইয়ারা, পরেরটা আছে দেখো। হ্যাঁ, 23 জুন। ওকে, 23 জুন, উত্তর হচ্ছে আমার 23 জুন। পরেরটা হচ্ছে মীর জাফর। এটা হচ্ছে আমার মীর জাফর। দেখো ভাইয়ারা, এটা হচ্ছে আমার কি মীর জাফর। দেখো খেয়াল করো। হ্যাঁ, প্রকৃত নাম হচ্ছে জাফর আলী খান। মীর জাফর তার প্রকৃত নাম হচ্ছে কি জাফর আলী খান। কি খান ভাইয়া? তার প্রকৃত নাম হচ্ছে জাফর আলী খান। জাফর আলী খান হচ্ছে তার প্রকৃত নাম। সিরাজের প্রধান সেনাপতি হচ্ছে মীর জাফর, ঠিক আছে। ওকে, পারস্য থেকে নিঃস্ব অবস্থায় হিন্দুস্থানে এসেছিলেন, মানে পারস্য থেকে খুব নিঃস্ব অবস্থায়, খুব খারাপ অবস্থায় এসেছিলেন, পারস্য এসেছিলেন। কোথেকে আসছিলেন ভাইয়া? পারস্য। কোথেকে আসছিলেন ভাইয়া? ওকে, ঠিক আছে। তাহলে পারস্য থেকে নিঃস্ব অবস্থায় হিন্দুস্তানে এসেছিল কে? তারপরে একদিনের জন্য হলেও মহস্তানে বসার স্বপ্ন দেখতো। তাহলে কে দেখতো ভাইয়া? সেটা হচ্ছে কি মীর জাফর একদিনের জন্য হলেও কি তোমার হচ্ছে মহস্তানে বসার স্বপ্ন দেখতো। সিরাজ তাকে সন্দেহ করলে কোরআন ছুঁয়ে দেশের পক্ষে থাকার শপথ নেয়, পলাশীর প্রান্তরে যুদ্ধে বন্ধের আদেশ দেয়। অর্থাৎ সিরাজ তাকে সন্দেহ করলে কোরআন শরীফ রেখে ওয়াদা করতে বলে বা শপথ দিতে বলে আর কি। সিরাজের মৃত্যুর পর ক্ষমতায় বসে এই মীর জাফর ক্ষমতায় বসে। 1765 সালে মীর জাফর কুষ্ঠরোগে মারা যায়। কোন রোগে মারা গেছে ভাইয়া? কুষ্ঠরোগে মারা গেছে। ওকে, পরে দেখো আমাদের
আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্তি থাকবে না শেরজি, সবাই মিলে আমরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছি না তো, মানে এই প্রশ্ন করছে আর কি সে মির্জাফর শেষ মুহূর্তে এসে আর কি। হ্যাঁ ওকে, তাহলে আমি মির্জাফর সম্পর্কে পাইলাম, মির্জাফর ওকে ওকে মির্জাফর সম্পর্কে পাইছি আমি। হ্যাঁ ওকে, পরে দেখো খেয়াল করো, রাইসুজ্জোহেলা ছিলেন সিরাজের প্রধান গুপ্তচর, সিরাজের সহযোগী, তারপর ইংরেজের পক্ষে গুপ্তচর নাকি গজনী বেগমের পালিত পুত্র, কে ছিল? আমাকে একটু বলো যে রাইসুজ্জোহেলা কে ছিলেন বা ওনার আসল নামটা কি, আমাকে এটা বলতে হবে। ওনার আসল নামটা কি? আসল নাম কি? ওনার আসল নাম কি? হ্যাঁ ওনার আসল নামটা কি বলো তো ভাইয়া? সিরাজের প্রধান গুপ্তচর ছিল উনি। হ্যাঁ এই নাম্বারটা সঠিক উত্তর হচ্ছে এই নাম্বার। দেখি তো উত্তরটা দেখি, উত্তরটা হচ্ছে সিরাজের প্রধান গুপ্তচর হচ্ছে এইটা। ঠিক আছে, পরেরটা আসি আমি, দেখো পরেরটা আসি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার কুটির প্রধান কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার কুটির প্রধান কে? রবার্ট ক্লাইভ, তারপর হচ্ছে উইলিয়াম ওয়াটস নাকি হচ্ছে রাজার ড্রেক নাকি হচ্ছে কিলপ্যাট্রিক, কোনটা? ওকে, তাহলে দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার কুটির প্রধান কে? রবার্ট ক্লাইভ, উইলিয়াম ওয়াটস নাকি হচ্ছে রজার ড্রেক নাকি হচ্ছে কিলপ্যাট্রিক, কোনটা? হ্যাঁ নারায়ণ সিং। ঠিক আছে, রাইসুজ্জোহেলার আসল নাম হচ্ছে নারায়ণ সিং। হ্যাঁ নারায়ণ সিং, এই সঠিক উত্তর হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার কুটির হচ্ছে কি? উইলিয়াম ওয়াটসের। উইলিয়াম, বি নাম্বারটা, সাবাস। এই যে উত্তর দিয়েছো, কে দিয়েছো ভাইয়া? অন্তরা বলছো বি নাম্বার হবে, গুড। হ্যাঁ এটা হচ্ছে বি নাম্বারটা, তাহলে উইলিয়াম ওয়াটস হচ্ছে সঠিক উত্তর। উইলিয়াম ওয়াটস হচ্ছে সঠিক উত্তর। আমি একটু দেখি তো, হ্যাঁ উত্তর হচ্ছে উইলিয়াম ওয়াটস। এটা হচ্ছে কাশিম বাজার কুটির প্রধান হচ্ছে কি? উইলিয়াম ওয়াটস। মনে রাখবা, তুমি অনেকেই পারো নাই, এটা মনে রাখবা। ঠিক আছে, এটা মনে রাখবা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার কুটির প্রধান কে ছিলেন? সে হচ্ছে উইলিয়াম ওয়াটস। ওকে ওকে ঠিক আছে, পরবর্তী দেখি, দেখো খেয়াল করো, বীর মর্দান ছিলেন নারী লোলুপ নাকি হচ্ছে প্রতারক, দেশপ্রেমিক, দেশদ্রোহী, কোনটা? মীর মর্দান ছিলেন নারী লোলুপ, প্রতারক, দেশপ্রেমিক, দেশদ্রোহী, কি ছিলেন ভাইয়া? হ্যাঁ আমাকে বলো এখানে সঠিক উত্তরটা কি হবে? মীর মর্দান, একটু দ্রুত বলো ভাইরা, একটু দ্রুত বলবা এখানে সঠিক উত্তরটা কি হবে? কি বলছে? মীর মর্দান ছিলেন নারী লোলুপ, মানে নারী, এই যে মীর মর্দান আর কি, প্রতারক ছিল, দেশপ্রেমিক ছিল নাকি হচ্ছে দেশদ্রোহী ছিল? মীর মর্দান। ওকে, একটা উত্তর বলে দিস অলরেডি ভাইয়া, ধন্যবাদ। ওকে ঠিক আছে ভাই, তাহলে উত্তর পাই গেছি আমরা, উত্তর পাইছি। উত্তর কি হবে? এটা হচ্ছে দেশপ্রেমিক। উত্তর হচ্ছে সি নাম্বারটা, দেশপ্রেমিক হবে। উত্তর হচ্ছে সি নাম্বারটা, আক্তার হোসেন বলছে সি নাম্বারটা। ওকে ভাইয়া, এখানে দেখি, এরপরে দেখি, ইংরেজরা কোথায় গোপনে অস্ত্র আমদানি করে? ইংরেজরা কোথায় গোপনে অস্ত্র আমদানি করে? ইংরেজরা কোথায় গোপনে অস্ত্র আমদানি? ফোর্ট উইলিয়াম দুর্গে, ফোর্ট উইলিয়াম জাহাজে, কাশিম বাজার কুটিতে নাকি হচ্ছে পাটনার দুর্গে, কোনটা? তোমার হচ্ছে ইংরেজরা কোথায় গোপনে অস্ত্র আমদানি করে? কোথায় গোপনে অস্ত্র আমদানি করে? কোথায় ইংরেজরা কোথায় গোপনে অস্ত্র আমদানি করে? হ্যাঁ একজন বলে ফেলছো। হ্যাঁ আমাকে বলো ইংরেজরা কোথায়, মানে কোথায় গোপনে অস্ত্র আমদানি করতো? আমদানি করে রাখা হয়তো আর কি। হ্যাঁ আমদানি করে রাখা হয়তো। উত্তরটা কি হবে ভাইয়া? এটা কি তোমার হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গে একদম বলছে, কাশিম বাজারে। এটা হচ্ছে কি, দেখে আমি উত্তরটা দেখবো। উত্তরটা হচ্ছে কি? কাশিম বাজার কুটিতে। গুড। হ্যাঁ কাশিম বাজার কুটিতে তোমার হচ্ছে অস্ত্র কি করতো? মজুদ করা হইতো, আমদানি করা হইতো, রাখা হইতো আর কি। ওকে ঠিক আছে। হ্যাঁ পরবর্তী আসি, দেখো ভাইয়া, এইটা হচ্ছে রায়দুল্লভ। এটা কে ভাইয়া? হচ্ছে আমার রায়দুল্লভ, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমার রায়দুল্লভ। কে ভাইয়া? রায়দুল্লভ। হ্যাঁ এই রায়দুল্লভ দেখি, খেয়াল করো, এই রায়দুল্লভ কি ছিল? বিহারের ডেপুটি গভর্নর জেনকি রামের ছেলে রায়দুল্লভ। তাহলে বিহারের ডেপুটি গভর্নর, হ্যাঁ ওকে দেখো, রায়দুল্লভ সম্পর্কে একটু খেয়াল করো। বিহারের ডেপুটি গভর্নর জানকি রামের ছেলে রায়দুল্লভ, সে ছিল উড়িষ্যার পেশকার ছিল। হ্যাঁ সে ছিল উড়িষ্যার পেশকার। পরে দেওয়ানি প্রাপ্ত হয়, সিরাজের সাথে বিরোধ থাকায় তাকে
পদোন্নতি দেওয়া হয়নি। ষড়যন্ত্রের পূর্বে গোপন মন্ত্রণালয় কি একরানামায় সই চায়। ছদ্মবেশ মিলনের দরবারে প্রবেশ করে মাসে মাসে জগৎ ছেটের থেকে টাকা নিয়ে চলে সিরাজের। তাহলে মাসে মাসে রায়দুল্লভ জগৎ ছেট থেকে কিছু টাকা নিয়ে চলে আর কি। হ্যাঁ, সিরাজের পতনের পর তাকে সেনাপতির পদে দেওয়া হবে এই লোভে দেখায় মিরন। তাকে রায়দুল্লভকে লোভ দেখায় কে ভাইয়া? এই মিরন দেখাইছে। এই মিরন, যে মিরন লুৎফুন্নেসাকে বিয়ে করতে চাইছিল আর কি, বুঝছো? বিয়ে করতে চাইছিল আর কি। ওকে, তাহলে এই যে দেখো পাশাপাশি দেখো, খেয়াল করো, এই সিরাজের পতনের পর তাকে সেনাপতির পদ দেওয়া হবে, মানে সিরাজ চলে যাওয়ার পর তাকে রাজা করা হবে আর কি। হ্যাঁ, এই লোভ দেখাইছিল কাকে? মিরনকে। মিরন দেখাইছিল অর্থ আত্মসাতের অভিযোগে মিরন তাকে মৃত্যুদণ্ড দেয়। তাহলে কি কিছু কারণে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়? অর্থ আত্মসাতের কারণে। নবাবের দরবারে অসহায় ব্যক্তিকে দেখে তরবারি কোষাবদ্ধ করেন। উনি কে করেন? এই রায়দুল্লভ। ওকে, এরপরে একটু আসি ভাই, দেখো এরপরে আসি, দেখো রাজবল্লভ। কি বলছি ভাইয়া? রাজবল্লভ, খেয়াল করবো রাজবল্লভ দেখি। বিক্রমপুরের বাঙালি বৌদ্ধ সম্প্রদায়ের লোক ছিল রাজবল্লভ। ঢাকার জাহাজি ফৌজ বিভাগের কেরানি ও পরে গভর্নর পেশকার ছিলেন। গসতি বেগমের স্বামী নওয়াজিশ মোহাম্মদ গভর্নর থাকা অবস্থায় রাজবল্লভ রাজা উপাধি পায়। হোসেন কুলি খাঁর পর সে ঢাকায় দেওয়ানি হয় এবং ঢাকার শাসন কার্য পরিচালনা করেন। তারপরে কি বলা হয়েছে? সিরাজ তাকে সন্দেহ করে তুলসী পাতা ছুঁয়ে দেশের পক্ষে থাকার শপথ করে। মানে তুলসী পাতা, তাহলে রাজবল্লভ তুলসী পাতা, কি পাতা? তুলসী পাতা ছুঁয়ে দেশ রক্ষা করার জন্য শপথ নেয়। হ্যাঁ, শপথ নেয় সে দেশ। হ্যাঁ, ওকে, তারপরে দেখো মোহনলাল তলোয়ার খুলে সামনে দাঁড়ায়, তার চোখের কেয়ামতের ছবি বেশি ওঠে। অর্থাৎ যখন মোহনলাল তলোয়ার খুলে দাঁড়ায় তো রাজবল্লভ কেয়ামত দেখে ফেলছে, বুঝছো? ওকে, এটা আমি পেয়ে গেলাম। পরে হচ্ছে তার মতে নবাবের রাজভান্ডার লুট করলে 3 কোটি টাকার বেশি পাওয়া যাবে না। তাহলে কার মতে নবাবের রাজভান্ডার লুট করলে 3 কোটি টাকার বেশি পাওয়া যাবে না? সেটা হচ্ছে এই রাজবল্লভ। সে হচ্ছে কি? রাজবল্লভ। ওকে, রাজবল্লভ। ওকে, পরবর্তী আসি ভাই, দেখো এই যে মোহাম্মদী বেগ, এটা হচ্ছে সর্বশেষ চরিত্র আমার। মোহাম্মদী বেগ হচ্ছে আমার সর্বশেষ চরিত্র। সে কি? সে খুবই জঘন্য ছিল। হ্যাঁ, খেয়াল করো ভাইয়া। ওকে, তাহলে এই মোহাম্মদী বেগ কি ভাইয়া? এই মোহাম্মদী বেগ সিরাজের হত্যাকারী। 10,000 টাকার লোভে মিরনের প্ররোচনায় সে নবাবকে খুন করে। কার প্ররোচনায় ভাইয়া? পরীক্ষা এটাও আসে এই মিরনের। এই সেই মিরন, যেই মিরনটা যা শুধুমাত্র মানে লুৎফুন্নেসা পায় নাই, এই কারণে একবার নির্বংশ করে ফেলতে হয় সবকিছু একবার। মিরন, হ্যাঁ, এই মিরন কি করে? মিরনের প্ররোচনায় পড়ে নবাবকে খুন করে। নবাব তার কাছে 2 রাকাত নামাজ পড়ার সময় চাইলে সে লাঠি দিয়ে নবাবকে ফেলে দেয় ও ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। চিন্তা করছো একবার কি নির্মম ভাবে হত্যা করা হয়েছে? নবাব 2 রাকাত নামাজ পড়তে চাইছিলেন, নামাজ দেয় নাই, লাঠি দিয়ে হত্যা করা হয়েছে আর কি। অথচ নবাবের পিতা তাকে আপন সন্তানের মতো লালন পালন করে এবং নবাবের মাতা হইচই করে তার বিয়ে দেন। নাটকের সবচেয়ে জঘন্য চরিত্র হচ্ছে এই মোহাম্মদী বেগ। নাটকের সবচেয়ে উত্তম চরিত্র হচ্ছে আমেনা বেগম মমতাময়ী, আর ঠিক উল্টাটা সবচেয়ে জঘন্য চরিত্র হচ্ছে মোহাম্মদী বেগ। এই সেই মোহাম্মদী বেগ। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে মোহাম্মদী বেগ, ঠিক আছে? এটা হচ্ছে নবাবের, দেখো এটা হচ্ছে মাত্র 10,000 টাকার বিনিময়। কয় হাজার টাকার বিনিময় ভাইয়া? মাত্র 10,000 টাকার বিনিময় হত্যা করা হয়েছে। ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, পরবর্তী খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো। এটা ভাগীরথী নদী কোথায় অবস্থিত? একটু আর কিছুক্ষণ ভাইয়া, আর কিছুক্ষণ দেখো ভাগীরথী নদী কোথায় অবস্থিত বলো। ভাগীরথী নদী কোথায় অবস্থিত? হ্যাঁ, একজন, হ্যাঁ আমাকে একটু বলো ভাগীরথী নদী কোথাও? দিল্লিতে, মুর্শিদাবাদে, দক্ষিণাতে, নাকি হচ্ছে কলকাতায়? সঠিক উত্তর কি হবে? ওকে, সঠিক উত্তর হচ্ছে এই যে কলকাতা। সঠিক উত্তর কি ভাই? কলকাতা হবে। ওকে, কলকাতা হবে। পরবর্তী আসি ভাই, দেখো
পরবর্তী দেখি জাস্ট আর কয়েকটা স্লাইড আছে ভাই, আর জাস্ট কয়েকটা স্লাইড দেখি তো, আর কটা, আর মাত্র হ্যাঁ 7-8টা প্রশ্ন আছে ভাই, 7টা জাস্ট, আর 7টি মাত্র প্রশ্ন আছে, জাস্ট এই 7টা দিয়ে শেষ করবো ভাই। পরবর্তী আসি, পরবর্তী খেয়াল করো, আমি পরবর্তী প্রশ্ন এটা হচ্ছে কি, কে ইংরেজের বাংলাদেশে বাণিজ্য করার অনুমতি দিয়েছেন? উত্তর হচ্ছে আমার কি, উত্তর হচ্ছে দিল্লির বাদশাহ। দিল্লির বাদশাহ ইংরেজদের অনুমতি দিয়েছিলেন, দিল্লির বাদশাহ ইংরেজদের অনুমতি করার মানে এই করার জন্য, এই মানে ব্যবসা বাণিজ্য করার জন্য অনুমতি দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন। ওকে ওকে, তাহলে পরেরটা আসি ভাই, দেখো দিল্লি, হ্যাঁ পরেরটা আসি, আমি দৌলতের পূজারী উক্তিটি কার? অর্থাৎ আমি ধন দৌলতের পূজারী উক্তিটা কার? এটা তোমরা যারা পড়ছো গল্পটা হয়তো ভালো মতো বুঝতে পারবা। ওকে, তাহলে দেখো আমি দৌলতের অর্থাৎ ধন সম্পদের পূজারী কার উক্তি? এটা হচ্ছে অবশ্যই উমিচাঁদের। অবশ্যই কার ভাইয়া? অবশ্যই হচ্ছে উমিচাঁদের। হ্যাঁ উমিচাঁদের উক্তি এটা ভাইয়া। ওকে, ওকে পরে দেখি ভাইয়া, তাহলে আমি উত্তরটা দেখি। হ্যাঁ উত্তর হচ্ছে উমিচাঁদ। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে উমিচাঁদ। পরেরটা আসি, তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ। তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ, কে বলছিল এটা? মানে সিরাজকে কে বলছিল কথা? সিরাজ তোমার ক্ষমতা ধ্বংস হবে, তোমার ক্ষমতা ধ্বংস হবে, এটা কে বলেছিল? নাকি জগৎ শেঠ বলেছিল উমিচাঁদের? উক্তিটা কার? নাকি গসিটি বেগমের, নাকি হচ্ছে রাজবল্লভের? এই উক্তিটা কার? এই উক্তিটা কার? রাজবল্লভের, গসিটি বেগমের, উমিচাঁদের, নাকি জগৎ শেঠের? উক্তিটা আসলে কার? হ্যাঁ উত্তরে দেখি, আমরা উত্তরে দেখবো। হ্যাঁ উত্তর হচ্ছে গসিটি বেগমের। মানে তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ, তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজকে বলেছিল তার খালা গসিটি বেগম। হ্যাঁ গসিটি বেগম বলেছিল। ওকে, সিরাজ নাটকের গসিটির সঙ্গে কে রাজ্য শাসন করার স্বপ্ন দেখেছিল? অর্থাৎ সিরাজউদ্দৌলার নাটকে গসিটির সঙ্গে কে রাজ্য শাসন করা, অর্থাৎ সিরাজের পতনের পরে গসিটি বেগমের সাথে কে শাসনবার বা শাসন ক্ষমতা বা তার সাথে রাজ্য শাসন করার জন্য স্বপ্ন দেখেছিলেন? রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ, মির্জাফর। কে দেখেছিলেন? হ্যাঁ একটু বলো এখানে কে দেখেছিলেন, স্বপ্ন দেখেছিলেন কে? সিরাজউদ্দৌলার নাটকে গসিটির সঙ্গে কে রাজ্য শাসন করার স্বপ্ন দেখেছিলেন? রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ, মির্জাফর। কোনটা সঠিক উত্তর? কোনটা হবে ভাইয়া একটু বলো দেখি, একটু বলো দেখি সঠিক উত্তর কি হবে? একজন বলছে মির্জাফর হবে, একজন রায়দুল্লভ হবে। হ্যাঁ আমরা দেখি উত্তরটা দেখি। উত্তর হচ্ছে রাজবল্লভ। এই রাজবল্লভ তোমার হচ্ছে গসিটি বেগমের সাথে মানে রাজ্য শাসন করার স্বপ্ন দেখেছিলেন, রাজবল্লভ স্বপ্ন দেখেছিলেন। উত্তর হচ্ছে রাজবল্লভ। উত্তর হচ্ছে কি? রাজবল্লভ স্বপ্ন দেখেছিলেন, রাজবল্লভ। উত্তর রাজবল্লভ। ওকে, পরে দেখি হলওয়েলের পুরো নাম কি? পরীক্ষাটা আসে। হলওয়েল যে ব্যক্তি ছিলেন, এই হলওয়েলের পুরো নাম কি ছিল? নাকি হলওয়েল দ্য গ্রেট, অ্যাডমিরাল চার্লস হলওয়েল, নাকি প্যাট্রিক জন হলওয়েল, নাকি হচ্ছে জন জেফানিয়া হলওয়েল? কোনটা? হ্যাঁ হলওয়েল, যেটা বলা হয়েছে এই হলওয়েল, ঠিক আছে? এই হলওয়েল সর্বশেষ এখানে চলে আসছে কাছাকাছি। হ্যাঁ হলওয়েলের পুরো নাম কি ছিল? জন জেফানিয়া হলওয়েল। হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা। দেখি তো উত্তরটা মিলাবো। হ্যাঁ জন জেফানিয়া হলওয়েল। ওকে, পরবর্তী আসি ভাই। দেখো বন্দি উমিচাঁদ কার কাছে চিঠি পাঠাতে চায়? উমিচাঁদ যখন বন্দি করা হয়, উমিচাঁদ কার কাছে চিঠি পাঠাতে চায়? রাজবল্লভ, রায়দুল্লভ, মানিকচাঁদ, জগৎ শেঠ। কার কাছে চিঠি পাঠাতে চায়? পরীক্ষাগুলো আসে ভাইয়া, একটু খেয়াল রাখবা। বন্দি উমিচাঁদ কার কাছে চিঠি পাঠাতে চায়? ওকে এটা একটু বলো। হ্যাঁ এটা কি রায়দুল্লভ হবে, রাজবল্লভ হবে, মানিকচাঁদ হবে, জগৎ শেঠ হবে? উত্তরটা কি হবে? হ্যাঁ মানিকচাঁদের কাছে একদম বলছে। দেখি উত্তরটা আমরা মিলাই। হ্যাঁ উত্তর হচ্ছে মানিকচাঁদের কাছে। মানিকচাঁদের কাছে উমিচাঁদ কি করতে হয়? উমিচাঁদ মনে রাখবো। উমিচাঁদ মানিকচাঁদ মানে উমিচাঁদ মানিকচাঁদের কাছে কি পাঠাতে চায়? চিঠি পাঠাতে চায়। ওকে, পরবর্তী দেখো। মানিকচাঁদের হুকুম মানার জন্য উমিচাঁদের দাবিকৃত টাকার পরিমাণ কত? অর্থাৎ মানিকচাঁদের হুকুম উমিচাঁদ মানবে, তবে শর্ত হচ্ছে কি কিছু টাকা দিতে হবে, কিছু অর্থ করে দিতে হবে। কত টাকা এটা? 10,000, 17,000, 18,000, 19 নাকি 20,000? কত মানে কত টাকার বিনিময়ে উমিচাঁদ তাদের কথা শুনবে? ওকে একটু বলো যে মানিকচাঁদের হুকুম মানার জন্য উমিচাঁদের দাবিকৃত টাকার পরিমাণ কত?
উমিচাঁদের টাকার পরিমাণ কত? একজন বলছে ভাই সি নাম্বার হবে। হ্যাঁ মানিকচাঁদের কাছে ওকে। একজন বলছে 18,000, দেখি না 18,000 হবে না, এখানে 17,000 হবে। উত্তর হচ্ছে 17,000। কত হাজার ভাইয়া? এই বাপি বলছো 17,000। হ্যাঁ 17,000। কত হাজার ভাইয়া? হ্যাঁ 17,000, মনে রাখবা। 17,000 টাকা কি করছিল? দাবি করছিল। উমিচাঁদ মানিকচাঁদের কথা শোনার জন্য বা কথা রাখার জন্য 17,000 টাকা দাবি করেছিল, আর সেখানে 10,000 টাকার বিনিময়ে মোহাম্মদ ইবেক সুলতানকে সিরাজ হত্যা করে আর কি। ওকে, পরে দেখি তো 17,000 টাকা। পরে দেখি সিরাজউদ্দৌলার কার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে? সিরাজউদ্দৌলা কার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে? উমিচাঁদ, রায়দুল্লভ, রাজবল্লভ, নাকি হচ্ছে তোমার হচ্ছে শওকত জং? হ্যাঁ উমিচাঁদ মানে হচ্ছে সিরাজউদ্দৌলা কার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে? শওকত জংয়ের বিরুদ্ধে নাকি রাজবল্লভের বিরুদ্ধে? ওকে, একটু বলো সিরাজউদ্দৌলা কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? উমিচাঁদ, রায়দুল্লভ, রাজবল্লভ, নাকি শওকত জং? উত্তর কি হবে? উত্তর শওকত জং। হ্যাঁ এই তো একদম বলে ফেলছো, শওকত জং। ফারজানা আলম মিম বলছো 17 হবে, ঠিক আছে। এটা কত হবে ভাইয়া? এটা হ্যাঁ শওকত জং। হ্যাঁ রুহি বলছো, পপি বলছো, অন্তরা ফারিদ বলছো ডি নাম্বার। ওকে ভাইয়া, ওকে ঠিক আছে, শওকত জং। পরে দেখি পরটা কি? সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার, এটা পাইলাম। ওকে, এই তো শেষ পর্যন্ত চলে আসি, একবার শেষ। আমার একবার শেষ আসছি ভাই, ক্লাস একবার শেষ পর্যায়ে আসছি, ক্লাস একেবারে শেষ। শেষ। আমাকে একটু বলবো ভাইয়া, ক্লাসে যারা ছিলা সবাই একটু হ্যাঁ সুন্দর করে জাস্ট কি লাগবে জানো? হ্যাঁ এটা জাস্ট ছোটো করে, যেহেতু রমজান মাস কি লাগবে ভাইয়া? সিউ লেখা লাগবে না, জাস্ট কি লাগবে? আলহামদুলিল্লাহ লাগবে। হ্যাঁ হামদুলিল্লাহ। হ্যাঁ জাস্ট একটু ছোটো করে লিখে দেবো। হ্যাঁ যারা ক্লাসে ছিলা জাস্ট ছোটো করে একটু জাস্ট একটু কি করে আলহামদুলিল্লাহ লিখে দাও, জাস্ট একটু ছোট করে, এটা আমি খুশি হবো আর কি। তোমরা জাস্ট একটু আলহামদুলিল্লাহ লিখে দাও। ওকে ভাইয়া, হ্যাঁ অন্তরা ফাইরোজ বলছো হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ রুহি, সবাই আসছো, অনু বলছো ইনশাল্লাহ বা চমিন হবো। দোয়া করি যাতে তোমরা সবাই যারা হিউসা, হ্যাঁ অনেকেই আছো, জুই আক্তার, তারপর হচ্ছে আমার পিডিএফ দিয়ে দেবো ভাইয়া, যারা শেয়ার দিয়েছো সবাইকে আমি পিডিএফ দেবো ইনশাল্লাহ। হ্যাঁ হালিম বলছো, তারপর হচ্ছে আনিশা সাদিয়া বলছো, হ্যাঁ তারপর হচ্ছে হানাতা ইয়াসমিন, অনু বলছো, সামিরা বলছো। তোমরা যারা আলহামদুলিল্লাহ বলছো, যারা ছবি লাগবে বলতেছো, শেষ মুহূর্তে রমজান মাস হচ্ছে দোয়া কবুলের একটা মাস, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার একটা মাস। এই মাসটার মধ্যে যারা পরিশ্রম করছো, রোজা রাখতেছো, দিনে রাতে পরিশ্রম করে পড়াশোনা করতেছো, মানে ঘুম টুম বিসর্জন দিয়ে সুন্দর মতো লেগে আছো, মানে কন্টিনিউয়াসলি লেগে আছো স্বপ্ন জয় করার জন্য। আল্লাহ তাদের স্বপ্ন পূরণ করুক, আল্লাহ তাদের স্বপ্ন পূরণ করুক, আল্লাহ তাআলা তাদের স্বপ্ন পূরণ করুক, আমিন। হ্যাঁ তোমাদের স্বপ্ন পূরণ করুক, যারা পরিশ্রম করতেছো, যারা এত রাত জেগে শরীরের দিকে না তাকিয়ে, দেহের দিকে না তাকিয়ে, সৌন্দর্যের দিকে না তাকিয়ে, মানে কোনো দিকে না থেকে মানে ধুমসে তোমার হচ্ছে পরিশ্রম করে যাচ্ছ, সৃষ্টিকর্তা তাদের নিরাশ না করুক, তাদেরকে নিরাশ না করুক। ওকে প্রিয় ভাইরা, হ্যাঁ ওকে। এই তো সামিয়া ইসলাম বলছো আলহামদুলিল্লাহ ভাইয়া। তো হচ্ছে নাবিলা চৌধুরী বলছো ভাইয়া, ঈশা বলছো, ঠিক আছে ভাইয়ারা, যারা হ্যাঁ আমিন। দোয়া করি যাতে তোমাদের সবার একটা করে বিশ্ববিদ্যালয়ে একটা আসন নিশ্চিত হোক, সেই প্রত্যাশা রাখি। আর আজকে এই 12টা বেজে গেছে প্রায়, আমরা আরো দীর্ঘ সময় ক্লাস নিতে চেয়েছিলাম, বাট আমরা নিব, পরবর্তীতে ক্লাসগুলো নিব ইনশাল্লাহ, লং টার্ম করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই তোমরা ঠিকঠাক থাকবা, শরীর যত্ন নিবা ঠিকঠাক মতো, যাতে এত বেশি পেশার না হয়ে যায়। স্বপ্ন পূরণ করবার ঠিক আছে, পরিশ্রম করবার ঠিক আছে, কিন্তু দেহের প্রতি জুলুম করো না, কারণ তুমি একদিন আগাতে গিয়ে 10 দিন পিছিয়ে পড়ে যাবা, একদিন আগাতে গিয়ে 10 দিন তুমি পিছিয়ে পড়ে যাবা। এটা যাতে না হয় প্রিয় ভাই, এটা যাতে না হয়, শান্ত থাকো, পড়ো, ইনশাল্লাহ জয় হবে তোমাদের ইনশাল্লাহ। পরিশ্রম যারা আছে তাদের জয় হবে, তাদের জয় হবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, এখানে আমরা রাখছি, এখানে আমরা থাকি, এরপরে না যাই, আমরা এখানে শেষ করছি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।